সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ বলুন। যারা ক্লাসটি দেখছেন, যারা লাইভটি দেখছেন, তারা একটু কমেন্ট করুন প্লিজ। 24 জন জয়েন করেছে অলরেডি। ল্যাপটপটা একটু এদিকে ঘুরাই দাও হালকা। হ্যাঁ, এইটা একটু নেবেন। হ্যাঁ, আসলে আমাদের একটু দেরি হয়েছে, ইন্টারনেট কানেকশনটা ছিল না। আমাদের ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন যেটা আছে সেটা হুট করে অফ হয়ে গেছে, যে কারণে ক্লাস পিছিয়ে দেওয়া হলো। পিছিয়ে দেওয়ার ফলেও আমরা লাইনটা পাই নাই, এবং আমাদের এখানকার যে অফিস থেকে আমাদের এটা নেওয়া হয়েছে, সেই অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এখন ক্লাস মোবাইল ইন্টারনেট থেকে ক্লাসটা নেওয়া হয়েছে, এই জন্য আমাদের একটু দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত। আমরা খুব দ্রুত ক্লাস শুরু করছি। সাউন্ড ক্লিয়ার এবং দেখা যাচ্ছে কিনা, মানে কোনো বাফারিং হচ্ছে কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করুন প্লিজ। একটু কমেন্ট করুন প্লিজ, স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করুন। স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। দীপা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাবলু নেরোদা বলছেন জি স্যার, শোনা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার বলছেন শাওন খান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখনই ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে ক্লাসটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ হচ্ছে গ্রুপে মানে পেজে যখন ক্লাস থাকে, আমি আমার নিজের পেজে গিয়ে ক্লাস খুঁজে পাই না, যে কারণে আপনার টাইমলাইনে থাকলে হয়তো আপনি সহজে ক্লাসটা খুঁজে পাবেন, এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা আজকে বৈষ্ণব পদাবলী পড়ব। তো সেই বৈষ্ণব পদাবলী আমার বিসিএস এবং চাকরি পরীক্ষায় প্রিলিমিনারির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং লিখিতর জন্য ইম্পর্টেন্ট। লিখিত থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, তো আমরা সে দেখব কী কী প্রশ্ন এসেছে। অনেকগুলো প্রশ্ন এসেছে, 9টা প্রশ্ন এসেছে এখন পর্যন্ত। বৈষ্ণব পদাবলী থেকে 9টা প্রশ্ন এসেছে বিসিএস লিখিত পরীক্ষায়। তো আমরা কথা না বাড়িয়ে দ্রুত আমাদের পড়াশোনায় চলে যাচ্ছি, বৈষ্ণব পদাবলীতে চলে যাচ্ছি। AR আশিক বলছেন শোনা যাচ্ছে, পিডিএফগুলো দ্রুত দিলে ভালো হয়। পিডিএফ দ্রুতই দেওয়া হচ্ছে। আজকের ক্লাসে পিডিএফ আজকে দেওয়া হবে। মঙ্গল কাব্যের পিডিএফটার, এটার মধ্যে লিখিত পরীক্ষার যে প্রশ্ন, এটা অ্যাড করার জন্য একটু দেরি হয়েছে, সেটা আজকেই পাওয়া যাবে। আর ব্যাকরণের যে এগুলো আছে পিডিএফ, এগুলো কিন্তু সাথে সাথে দেওয়া হচ্ছে। ওকে, প্রথমে আমরা দেখি বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য কী জিনিস? বৈষ্ণব কথাটা কোথা থেকে আসছে? বিষ্ণু থেকে বৈষ্ণব। বিষ্ণু থেকে বৈষ্ণব। আমরা জানি যে হিন্দুদের যে 3জন বড় দেবতা আছে, ব্রহ্মা, বিষ্ণু, তারপর হচ্ছে মহাদেব বা শিব। আর বিষ্ণুর যে অবতার তাকে বলা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। তো বৈষ্ণব পদাবলী অর্থাৎ বিষ্ণু সংক্রান্ত, অর্থাৎ কৃষ্ণ সংক্রান্ত যে এই যে বৈষ্ণব যে ধর্মটা আছে, সেই ধর্ম এবং বৈষ্ণব শাস্ত্র এবং রাধা কৃষ্ণের প্রেম সংক্রান্ত যে সাহিত্য, তাকে আমরা বলছি বৈষ্ণব সাহিত্য। সেই বৈষ্ণব সাহিত্য করার প্রকার 3 প্রকার, মনে রাখতে হবে। বৈষ্ণব সাহিত্য 3 প্রকার। একটা হচ্ছে পদাবলী, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমকে নিয়ে যেসব পদ লেখা হয়েছে, পদ বলতে কবিতা লেখা হয়েছে, তাকে বলছি আমরা বৈষ্ণব পদাবলী। জীবনী কাব্য হচ্ছে এই যে বৈষ্ণব পদকর্তা যারা আছে তাদেরকে নিয়ে, এবং কি বলে যে শ্রী চৈতন্যকে নিয়ে যেসব জীবনী লেখা হয়েছে, তাকে বলা হচ্ছে জীবনী কাব্য। বৈষ্ণব শাস্ত্র বলতে বৈষ্ণব ধর্ম বা শাস্ত্র বলতে আমরা কি বুঝি সেইটা। তো এই বৈষ্ণব সাহিত্য মূলত 3 প্রকার, কিন্তু আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য হচ্ছে বৈষ্ণব পদাবলীটা ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে জীবনী কাব্যটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো পদাবলী কাকে বলে এটা আমরা দেখেছি, যে রাধা এবং কৃষ্ণ। রাধা, আমরা জানি যে রাধা হচ্ছে জীবাত্মা বলতে আমরা ধরি যে মানুষ, মর্তের মানুষ। আর কৃষ্ণ হচ্ছে ঈশ্বর, সে হচ্ছে পরমাত্মা। কি আত্মা? পরম যে আত্মা, তাকে বলা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা বলতে আমরা ভগবান বুঝবো। হ্যাঁ, ভগবান বা ঈশ্বর লিখি আর সহজ করে, ঈশ্বর। এখন যেসব মানুষ আছে, যেসব ভক্ত আছে, পূজারী আছে, এই পূজারীদের কাজ কি? এই পূজারীদের কাজ হচ্ছে, বা ভক্ত বা মানুষের কাজ হচ্ছে এই কৃষ্ণ অর্থাৎ পরমাত্মার, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য পাওয়া। তাহলে একজন ভক্ত
বা একজন পূজারী, একজন মানুষ, সে তার ঈশ্বরের সান্নিধ্য পাবে, ঈশ্বরের কাছে যাবে, ঈশ্বরের ভালোবাসা, প্রেম, প্রীতি, সোহাগ পেতে চাইবে, এটাই স্বাভাবিক। তো এই যে একটা ভক্ত তার যে স্রষ্টা আছে বা ভগবান আছে তার কাছে যাওয়ার যে আকুলতা, সেই আকুলতাকে বোঝানো হয়েছে রাধার প্রেমের মধ্য দিয়ে, রাধার প্রেমের মধ্য দিয়ে। আর কৃষ্ণকে বোঝানো হয়েছে ঈশ্বরের প্রতিরূপ, ঈশ্বরের প্রতিরূপ হচ্ছে কৃষ্ণ। তাহলে এই জন্য কৃষ্ণর, এই যে আমরা বলি যে কৃষ্ণর অনেকগুলো গোপী, তার অনেকগুলো সখী, তো এটা কেন হয়? এটা হয় হচ্ছে কৃষ্ণ তো ভগবান, তিনি একজন, তার কাছে সবাই আসতে চাইবে, সবাই আসতে চাইবে, কিন্তু কৃষ্ণ কাউকে সুযোগ দিচ্ছে, কাউকে দিচ্ছে না। অর্থাৎ ভগবানের কাছে সবাই যেতে চাইবে, ভগবানকে সবাই পেতে চাইবে, কিন্তু ভগবান কারো কারো দেখা দেবে, কাউকে দেখা দেবে, কাউকে দেখা দেবে না। তো ভগবান কৃষ্ণ কাকে দেখা দেয়? মেনলি তাকে দেখা দিচ্ছে রাধাকে। রাধার সাথে বেশি দেখা হয়, রাধাকে বেশি ধরা দেয়, অন্যান্যদেরও হয়তো কম কম বা অল্প অল্প দেখা দেয়। তাহলে এই হলো ব্যাপার। তাহলে এই যে রাধা এবং কৃষ্ণ, এইটা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার একটা রূপক। তো এই জীবাত্মা এবং পরমাত্মার রূপক, অর্থাৎ এখানে ধর্মীয় একটা ব্যাপার আছে, বৈষ্ণব ধর্মের ব্যাপার আছে। তো বৈষ্ণব ধর্মের ব্যাপার থাকলেও মধ্যযুগের যেসব সাহিত্য আছে তার মধ্যে বৈষ্ণব পদাবলী খুবই গুরুত্বপূর্ণ ওই অর্থে যে এইখানে রাধা এবং কৃষ্ণের যে প্রেম আছে সেই প্রেমটা মানবীয় দৃষ্টিকোণ থেকে অনেকটা মহিমায় পায়, মানবীয় দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ ধর্মটাকে বাদ দিয়ে অনেক ক্ষেত্রে এখানে মানবীয় আচরণ, অনেক ক্ষেত্রে গীতি কবিতার ব্যাপারটা চলে আসছে। অর্থাৎ ধর্ম নিয়ে লেখা হলেও অনেক অংশে সেটা ধর্মের বাইরে গিয়ে বর্তমান সময়ের যে প্রেম, অর্থাৎ নারী এবং পুরুষের যে চাওয়া পাওয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, দুঃখ, বিরহ, বেদনা, সেটাই মুখ্য হয়ে ওঠে। অর্থাৎ এটার প্রাথমিক উদ্দেশ্য ধর্ম, কিন্তু ধর্মকে ছাপিয়ে অনেক সময় সেটা একেবারে মানবিক হয়ে ওঠে, মানবীয় ধর্মে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং গীতি কবিতা বলতে বোঝায় যে কবিতার মনের ভাব, কবিতার একান্ত মনের দুঃখ, বেদনা, কষ্ট, নিজের ব্যাপারটা যখন তিনি কবিতায় প্রকাশ করেন তখন সেটাকে বলা হচ্ছে গীতি কবিতা। যেটা আমরা যেসব কবিতা লিখি এগুলার ম্যাক্সিমামই হচ্ছে গীতি কবিতা। তাহলে পদাবলী ব্যাপারটা আমরা বুঝলাম। ক্লাসটা খুব দীর্ঘ, কিন্তু আমরা একটু গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো যত ফাস্ট পড়া যায় আমরা দেখব। মধ্যযুগের সাহিত্যের শ্রেষ্ঠ ধারা বা ফসল হচ্ছে বা নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। যদি পরীক্ষা আসে যে বৈষ্ণব মধ্যযুগের শ্রেষ্ঠ ধারা কোনটা, শ্রেষ্ঠ ধারা বা ফসল হচ্ছে বৈষ্ণব পদাবলী। এটা শ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে এটা কিন্তু কোনো কাহিনী কাব্য না। এটা কি কাব্য না? কাহিনী কাব্য না। আমরা দেখেছি মঙ্গল কাব্য একটা কাহিনী কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন একটা কাহিনী কাব্য, বা অন্যান্য যে কাব্যগুলো আছে এগুলো একটা কাহিনী কাব্য, বা রোমান্টিক প্রণবাখ্যানগুলো হচ্ছে কাহিনী কাব্য। একটা মাত্র সাহিত্য মধ্যযুগের আমরা দেখব যে এটা হচ্ছে কাহিনী কাব্য না। অর্থাৎ এটা হচ্ছে আমরা বর্তমান সময়ে যেসব কবিতা লিখি সেই সব কবিতার মতোই, যদিও ওই কবিতার বিষয় একটা, বিষয় হচ্ছে রাধা আর হচ্ছে কি কৃষ্ণ, রাধা এবং কৃষ্ণ কবিতার বিষয়। এবং এই বিষয়টা নিয়ে অনেক 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 কবিরা কি লিখেছেন? কবিতা লিখেছেন। শত শত কবিরা কবিতা লিখেছেন। বিষয় একটাই, রাধা এবং কৃষ্ণের প্রেম, রাধা এবং কৃষ্ণের প্রেম। আপাত দৃষ্টিতে রাধা এবং কৃষ্ণ প্রেম, রাধা এবং কৃষ্ণ মর্তের, অর্থাৎ পৃথিবীর মানুষ, রক্ত মাংসের মানুষ মনে হলেও এটার উদ্দেশ্যটা ছিল ওই যে ভগবানের প্রতি ভক্তের যে যাওয়ার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, ভগবানের সাথে মিলিত হওয়ার যে ইচ্ছা, সেটাকেই কিন্তু বোঝানো হয়েছে। এবং এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এই মূল উদ্দেশ্য ছাড়িয়ে আমরা দেখেছি এটা সাহিত্য হয়ে উঠেছে। ওকে, তারপরে হচ্ছে মধ্যযুগের গীতি কবিতা হলো, এই যে যদি পরীক্ষা আসে যে মধ্যযুগের গীতি কবিতা কোনটা, গীতি কবিতা হচ্ছে বৈষ্ণব পদাবলী। কেন গীতি কবিতা বলছি? আমি একটু আগে বলেছি যে গীতি কবিতা হচ্ছে এমন একটি কবিতা, মানে আমরা বর্তমান সময়ে যেসব কবিতা লিখি আমরা সব কিন্তু গীতিকবি, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল যা আছে, জীবনানন্দ দাশ, হচ্ছে গীতিকবি। গীতিকবি বলতে নিজের ভাব ভাষা, নিজের দুঃখ, বেদনা, কষ্ট এবং নিজের অবস্থান যখন আমরা কবিতায় প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে গীতি কবিতা। ঠিক আছে? তাহলে এই বৈষ্ণব কবিতা এটাও গীতি কবিতা হয়ে ওঠে যখন রাধা যখন বলছে যে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অর্থাৎ সুখের জন্য ঘর বেঁধেছি, অনলে অর্থাৎ আগুনে পড়ে গেছে, তখন মনে হচ্ছে যে এটা রাধা এবং কৃষ্ণ না, মনে হচ্ছে এটা যেন বর্তমান সময়ের কোনো একজন কবি বা বর্তমান সময়ের কোনো একজন কবি লিখেছে এবং বর্তমান সময়ের কোনো একজন নারীর তার হৃদয়ের যে আর্তি, তার যে কষ্ট বেদনা সেটাকে প্রকাশ করছে। ঠিক তেমনি যদি আমরা আরেকটা লাইন বলি, যে এরকম যদি বলি যে কি বলে, এ ভরা বাঁধর মাহ বাঁধর শূন্য মন্দির মোর, মানে এটাও এখন ভাদ্র মাস,
বর্ষা এসেছে কিন্তু আমার ঘর অনেক শূন্য, অর্থাৎ যখন বৃষ্টি চলে আসে তখন আমরা দেখি যে ঘরের মধ্যে আমরা একাকী জীবন কাটাই, বা আমাদের মনের মধ্যে অনেক ভাব উদয় হয় এবং আমাদের যারা প্রিয় মানুষ, আমাদের প্রেমিক প্রেমিকা বা যাকে আমি পেতে চাই তার কথা অনেক মনে পড়ে। তো এই ব্যাপারটা কোথায় আছে? বৈষ্ণব পদাবলীতে আছে। তো এই বৈষ্ণব পদাবলী কিন্তু এগুলো নরনারীর প্রেম নিয়ে লেখা উদ্দেশ্য ছিল রাধা এবং কৃষ্ণের ব্যাপারটা, কিন্তু রাধা এবং কৃষ্ণের ব্যাপারটাকে ছাপিয়ে যেন বর্তমান সময়ের কোন একজন নরের কষ্ট, বেদনা, সুখ, বিলাস এই ব্যাপারগুলো মুখ হয়ে উঠেছে। যে কারণে আমরা বলি যে বৈষ্ণব পদাবলীকে মধ্যযুগের গীতি কবিতা বলা হয়। গীতি কবিতা আধুনিক যুগের সৃষ্টি, যদিও গীতি কবিতা আধুনিক যুগের সৃষ্টি, কিন্তু বৈষ্ণব পদাবলীর মধ্যে সেই গীতি কবিতার বৈশিষ্ট্যগুলো আছে, এই জন্য বলছি। তারপর এই বৈষ্ণব পদাবলী আসলে কে লিখেছে প্রথম আমরা একটু দেখি। যে বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা বলা হয়। রাধাকৃষ্ণের প্রেম লীলা অবলম্বনে তার যে গীত গোবিন্দম যে কাব্যটি আছে সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি নিদর্শন, কিন্তু দুঃখের বিষয় সেটি বাংলায় লেখায় নয়, সংস্কৃত ভাষায় লেখা। তাহলে পরীক্ষা যদি এইভাবে প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলী প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, এবং তার কাব্যের নাম হচ্ছে গীত গোবিন্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা লিখেছে হচ্ছে জয়দেব। কে লিখেছে? জয়দেব। তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলীর জনক। বৈষ্ণব পদাবলীর জনক হচ্ছে বিদ্যাপতি, যদিও আমরা এখানে বলছি সবার আগে লিখেছে গীত গোবিন্দ বা জয়দেব, কিন্তু এটার পরবর্তীতে যিনি এটাকে একেবারে ছড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন বিদ্যাপতি, এই জন্য বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর জনক বলা হচ্ছে। তো এই বিদ্যাপতি যে বৈষ্ণব পদাবলীর জনক, তিনি আবার বাংলা ভাষায় লেখেন নাই, তিনি লিখেছিলেন ব্রজবুলি ভাষায়। কি ভাষায়? ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা হচ্ছে যে বাংলার সাথে মৈথিলি ভাষার, বাংলা এবং মৈথিলি ভাষার শব্দ মিশ্রিত করে এবং কিছু হিন্দি শব্দ মিশ্রিত করে এক ধরনের কৃত্রিম লেখার ভাষা তৈরি করেছিলেন বিদ্যাপতি, তাকে বলা হচ্ছে ব্রজবুলি। এই জন্য আমরা বলবো বৈষ্ণব পদাবলীর জনক হচ্ছে বিদ্যাপতি। কিন্তু আমরা যদি বলি যে বাংলা ভাষায় সবার আগে কি? বাংলা ভাষায় এই পদাবলী কে লিখেছে সবার আগে? বাংলা ভাষায় সবার আগে পদাবলী লিখেছে চণ্ডীদাস। কি দাস? চণ্ডীদাস। এগুলো আছে, আমি দেখাচ্ছি। চণ্ডীদাস। তো চণ্ডীদাস সবার আগে বাংলায় লিখেছে। আর প্রথমে যিনি লিখেছিলেন তিনি হচ্ছে জয়দেব, তিনি লিখেছিলেন হচ্ছে সংস্কৃত ভাষায়। তারপরে যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিদ্যাপতি লিখেছেন ব্রজবুলি ভাষায়, আর বাংলায় লিখেছেন চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী আদিকবি তাহলে আমরা কি বলবো? চণ্ডীদাস। তাহলে আদিকবি কেন আমরা একই বলি না, মানে ওই কি বলে জয়দেবকে বলি না? কারণ জয়দেব সংস্কৃত ভাষায় লিখেছিলেন, এটার সাথে বাংলার সংস্কৃতটা নেই, এই জন্য আমরা সেটা বলছি না। বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি তিনি হচ্ছেন চণ্ডীদাস, যেটা আমি একটু আগে বললাম। বৈষ্ণব পদাবলীর সবচেয়ে জনপ্রিয় কবি তিনিও চণ্ডীদাস। বাংলা সাহিত্যে 4 জন চণ্ডীদাসের কথা পাওয়া যাচ্ছে। একজন হচ্ছে বড় চণ্ডীদাস, দীনচণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস এবং শুধু চণ্ডীদাস। আর বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা 3 জন চণ্ডীদাসের নাম পাবো। একজনের নাম হচ্ছে দীনচণ্ডীদাস, আর হচ্ছে দ্বিজচণ্ডীদাস, আর একজন হচ্ছে শুধু চণ্ডীদাস। এই 3 জন চণ্ডীদাসের নামে আমরা বৈষ্ণব পদাবলীর পদগুলো পাবো। এবং বৈষ্ণব পদাবলী অধিকাংশ পদ রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়। কেন ব্রজবুলি ভাষায় লেখা হয়েছে? এই বিদ্যাপতি কিন্তু অনেক পদ লিখেছেন, তার সবগুলো পদ হচ্ছে কি ব্রজবুলি ভাষায়। গোবিন্দ দাস পদগুলো লিখেছেন, এগুলো হচ্ছে ব্রজবুলি ভাষায়। তো এরকম অনেক কবি সাহিত্যিকরা আছেন যারা ব্রজবুলি ভাষায় লিখেছেন। তারপর আমরা দেখি যে এই ব্রজবুলিটা কি? ব্রজবুলি হচ্ছে একটা কৃত্রিম ভাষা। এই ভাষায় কথা বলা হতো না, শুধু লেখা হতো। সংস্কৃতর মতো এই ভাষাটা শুধু লেখার জন্য ব্যবহৃত হতো। এবং এই ভাষাটা কার মিশ্রণ আমি অলরেডি বলেছি, বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণ, কখনো কিছু হিন্দি শব্দ ছিল। তারপর হচ্ছে ব্রজবুলি ভাষার জনক কি? বিদ্যাপতি, এটা আমি অলরেডি বলে ফেলেছি। বিদ্যাপতি ভাষাটা তৈরি করেছিলেন। বৈষ্ণব পদাবলীতে এই যে কাব্যগুলো লেখা হচ্ছে, এটা রস কি? রস মূলত 5টি রস পাওয়া যায়। মধুর রস, খুব মধুর একটা ব্যাপার। বাৎসল্য রস, যখন ওই সন্তান সুলভ যে ব্যাপারগুলো থাকে এগুলো হচ্ছে বাৎসল্য রস বলা হয়। সখ্য রস, দাস্যরস, শান্ত রস, এরকম কয়টা রস আমরা পাওয়া যাচ্ছে? আমরা পাচ্ছি হচ্ছে মধুর রস, বাৎসল্য রস, তারপরে হচ্ছে সখ্য রস, দাস্যরস, শান্ত রস। এই মধুর রসের মানে এটা নর্মালি হচ্ছে মিলন সংক্রান্ত ব্যাপার। এইটার আরেক নাম হচ্ছে শৃঙ্গার। শৃঙ্গার মানে হচ্ছে মানে শারীরিক সম্পর্ক, অর্থাৎ কামের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা। তাহলে বৈষ্ণব পদাবলীতে এই 5টা রস থাকলেও এটা প্রধান হয়ে উঠেছে, অর্থাৎ
প্রধান হয়ে উঠেছে, অর্থাৎ কবি সাহিত্যিকরা এই তিনি কি বাৎসল্য ব্যাপারটা দেখাচ্ছেন, সখ্য ব্যাপারটা দেখাচ্ছেন, দাস্য ব্যাপারটা দেখাচ্ছেন, না শান্ত একটা গ্রুপ দেখাচ্ছেন, এরকম দেখাচ্ছেন না। তারা মেনলি দেখাতে উৎসুক হচ্ছে রাধা এবং কৃষ্ণের মিলন। তাহলে মধুরস বলতে আমরা এখানে মিলনের ব্যাপারটা বুঝবো, গভীর যে মিলন, এটাকে শৃঙ্গার রস বলা হয়। আমরা যেটাকে বলি কাম, বা আমরা কাম বলি, বা শারীরিক মিলনের যে ব্যাপারটা বলি, সেই কামের যে ব্যাপারটা সেইটা হচ্ছে, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ তাদের মিলনের যে ব্যাপারটা আছে, কবি সাহিত্যিকদের অনেকটা উদ্দেশ্য ছিল যে ওই মিলনের ব্যাপারটা দেখাবে, কারণ এটা হচ্ছে মধ্যযুগীয় একটা সাহিত্য। তো মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য দেখবেন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থাকুক কিংবা আমাদের এই বৈষ্ণব পদাবলী থাকুক, সেখানে মোটামুটি শারীরিক সম্পর্কের যে ব্যাপার, রাধা এবং কৃষ্ণের মিলনের যে ব্যাপার, সেই দিকে একটা তাদের কি রয়েছে, আগ্রহ রয়েছে কবিদের। কারণ এই ব্যাপারটা হচ্ছে মানে আদি রসাত্মক ব্যাপারটা এখনও মনে করেন, এখনও অনেক মানুষ আছে তারা যখন গল্প করে বিভিন্ন কিছু করে, দেখবেন যে আদি রসাত্মক যে চিন্তাগুলো আছে যে কোনো একটা গল্পের মধ্যে আদি রসাত্মক ব্যাপারটা নিয়ে আসে, অর্থাৎ যৌন সুরসুরি যে ব্যাপারটা, এটা এখনও আছে, মধ্যযুগে আরও অনেক বেশি ছিল। তাহলে কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলীর প্রধান রস কি, প্রধান রস হচ্ছে মধুর রস বা শৃঙ্গার রস। ঠিক আছে, বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন কে করেন? বাবা আউল মনোহর দাস। বাবা আউল মনোহর দাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তথ্যটা, যে বৈষ্ণব পদের প্রথম সংকলককে কে সংকলন করেছিলেন, অর্থাৎ এখানে কিছু পদ আছে, এখানে কিছু পদ আছে, এখানে কিছু পদ, বিভিন্ন কবিরা লিখেছেন, এটা একটা সংকলন করেছেন কে? সংকলন করেন হচ্ছে বাবা আউল মনোহর দাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তথ্যটা। তারপরে দেখি যে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলনের যে নামটা আছে, সেই নামটা হচ্ছে পদ সমুদ্র। পদ সমুদ্র। তাহলে পরীক্ষায় কখনো যদি এরকম প্রশ্ন আসে যে পদ সমুদ্র কি, পদ সমুদ্র কি, উত্তর হবে এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর একটা সংকলন। আমি খুব দ্রুত পড়ছি, আপনাদের একটু কমেন্ট আমার পড়া উচিত। সবগুলো রস সংক্ষেপে বললে ভালো হয়। তারপরে হচ্ছে কি, আসসালামু আলাইকুম স্যার। তারপরে স্যার 19তম রিটেন প্রিলির কি 19তম রিটেন প্রিলির আগেই শুরু করবেন কিনা, মানে 19তম রিটেন বলতে আপনি সম্ভবত এর কথা জিজ্ঞেস করেছেন, নিবন্ধনের কথা জিজ্ঞেস করেছেন। স্যার একটা কম শানির কি বুঝি নাই। ওকে, মধুর রস বলেছি এতক্ষণ আলোচনা। বাৎসল্য রস বলতে সন্তান সুলভ যে ব্যাপারটা আছে। সখ্য রস, সখ্য মানে কোথা থেকে গেছে, মানে বন্ধু সুলভ যে রস। দাস্য রস মানে হচ্ছে একজনের অনুরক্ত হওয়া। শান্ত রস মানে হচ্ছে একদম, শান্ত শব্দ থেকে বোঝা যাচ্ছে যে খুবই একটা নায়ক নায়িকার যে খুব শান্ত নিরিবিলি একটা মনের ভাব যখন প্রকাশ করে, সেটা হচ্ছে শান্ত রস আর কি। তো এই রস আবার এমনিতে রসশাস্ত্রে বা অলঙ্কার শাস্ত্রে রস হচ্ছে অনেক 9 প্রকার রস এরকম পাওয়া যায়, কিন্তু আমরা এখানে আসলে পাচ্ছি হচ্ছে 5 প্রকার। তারপরে হচ্ছে বৈষ্ণব পদাবলীর প্রথম সংকলন পদ সমুদ্র, এখানে 15,000 পদ ছিল। 15,000, তার মানে কি পরিমাণ পদ এখানে আছে। প্রচুর 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 সাহিত্য লেখা হয়েছে। শুধু কাকে নিয়ে? রাধা এবং কৃষ্ণকে নিয়ে, রাধা এবং কৃষ্ণের যে প্রেম এটাকে নিয়ে। ইভেন আধুনিক যুগের যারা সাহিত্যিক আছেন তারাও কিন্তু এই বৈষ্ণব পদাবলী লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর, তারাও সেই বৈষ্ণব পদাবলী লিখেছেন। তারপর আমরা দেখি বৈষ্ণব পদাবলী পড়তে গিয়ে আমাদের কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে। প্রথমটা হচ্ছে পূর্বরাগ। পূর্বরাগকে আমরা বলতে পারি যে নায়ক নায়িকার মধ্যে যখন প্রেম হয়, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যখন প্রেম হয়, তখন তারা প্রথমেই ধরেন কোনো একটা প্রেম, চ্যাটিং করে প্রেম হচ্ছে কিংবা সরাসরি প্রেম হচ্ছে, তো প্রথমেই তাদের নাম দাম জিজ্ঞেস করা হয়, একটু দেখা হয়, একটু কথা শোনা হয়, একটু আলাপ হয়, একটু ভঙ্গি হয়, অর্থাৎ প্রেম হওয়ার আগের যে মুহূর্তটা আছে সেই মুহূর্তটাকে বলা হচ্ছে পূর্বরাগ। কি রাগ? পূর্বরাগ। প্রেম হওয়ার আগের মুহূর্তটা অনেক সুন্দর থাকে এবং ওই মুহূর্তটা অনেক আনন্দময় থাকে। প্রেম হয়ে গেলে তারপর মানুষের মধ্যে ওই আগ্রহটা অনেক ক্ষেত্রেই কমে যায়। তাহলে প্রেম হওয়ার পূর্ব মুহূর্ত যে বিষয়টা আছে সেটাকে বলা হচ্ছে পূর্বরাগ। এবং এই পূর্বরাগের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। অর্থাৎ রাধা এবং কৃষ্ণের প্রেম হবে এই যে মুহূর্তটা আছে, এই মুহূর্তটা সবচেয়ে ভালো যিনি কবি, এই অংশটাকে সবচেয়ে ভালো যে কবি তুলে ধরেছেন কবিতায়, তিনি হচ্ছেন চণ্ডীদাস। ঠিক আছে। তারপর হচ্ছে অভিসার। অভিসার তো আমরা বুঝি মোটামুটি। অভিসার মানে ডেটিংয়ে যাওয়া আর কি, ডেটিংয়ে যাওয়া বা ডেট করা, এটাকে বর্তমান সময় আমরা ডেট করি বা ডেটিংয়ে বলি, সেটা হচ্ছে অভিসার। অর্থাৎ মিলনের জন্য
নায়ক এবং নায়িকা যখন গোপনে কোথাও দেখা করে, মিলনের উদ্দেশ্যে, প্রেমিক প্রেমিকা যখন মিলনের উদ্দেশ্যে গোপন কোনো একটা স্থানে যখন দেখা করে, সেটাকে বলা হচ্ছে অভিসার। এখানে নায়ক নায়িকা বলতে আমরা বুঝবো, নায়ক নায়িকা বা প্রেমিক প্রেমিকা বলতে, প্রেমিক বলতে আমরা বুঝবো হচ্ছে কৃষ্ণ, আর হচ্ছে প্রেমিকা বলতে আমরা বুঝবো হচ্ছে রাধা। বিশেষ দ্রষ্টব্য একটু দেখি। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের নিকট রাধার অভিযাত্রা নিয়েই অধিকাংশ অভিসারপত্র রচিত হয়েছে। মানে ব্যাপারটা এরকম দেখেন, বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের নিকট রাধা গিয়েছে, অর্থাৎ পুরুষের কাছে নারী গিয়েছে। নর্মালি আমরা দেখি যে কারো যদি অভিসারে কেউ যায় বা কোথাও যায়, নর্মালি হচ্ছে পুরুষরা নারীর কাছে যায়, কিন্তু বৈষ্ণব পদাবলিতে আমরা দেখব যে নারী পুরুষের কাছে গিয়েছে, অর্থাৎ রাধা কৃষ্ণের কাছে গিয়েছে। এটা যাওয়ার উদ্দেশ্যটা কি? কারণ রাধা তো, কৃষ্ণ তো হচ্ছে পরমাত্মা, সে হচ্ছে ভগবান, তার কাছে বিভিন্ন জীবাত্মা অর্থাৎ মানুষ বা ভক্তরা আসবে, এই জন্য। ঠিক আছে। তারপর অভিসারের আবার বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন সময়ে যখন বিভিন্ন অভিসার করে। যদি জ্যোৎস্না রাতে অভিসার করি সেটাকে বলা হচ্ছে জ্যোৎস্নাভিসার। তামস অন্ধকারের মধ্যে বলা অভিসারে গেলে মানে দেখা করলে সেটা হচ্ছে তামসী অভিসার। বর্ষার মধ্যে গেলে তাকে বলছে বর্ষা অভিসার, দিনে গেলে তাকে বলছে দিনা অভিসার। এরকম বিভিন্ন অভিসারের নাম এখানে উল্লেখ করা আছে। প্রেম বৈচিত্র্য কি একটু আমরা দেখি। দেখেন, প্রেমিকের নিকট নিবিড় সান্নিধ্য থাকার পরেও প্রেমিকার যখন মনে হয় এই বুঝি, মানে ব্যাপারটা ধরেন প্রেমিক প্রেমিকা খুব একসাথে আছে, প্রেমিকের কোলের মধ্যে মাথা রেখে প্রেমিকা শুয়ে আছে কোনো পার্কে বা কোথাও, কিন্তু তারপরেও প্রেমিকা খুব চিন্তিত। কেন চিন্তিত? তাদের এই যে সুখের সময়টা আছে, তাদের এই যে মুহূর্তটা আছে, এই মুহূর্তটা কখন না শেষ হয়ে যায়, অর্থাৎ হারানোর ভয়। অর্থাৎ নারী এবং পুরুষ, প্রেমিক এবং প্রেমিকা যখন একজন আরেকজনকে পায় এবং গভীর প্রেমে যখন আবদ্ধ হয়, একসাথে যখন থাকে, তারপরেও কখনো কখনো এই যে মানুষের মধ্যে অনুভূতি হয় যে এই বুঝি হারিয়ে ফেলছি, এই বুঝি হারিয়ে যাচ্ছে, সারা জীবন কে তাকে কীভাবে ধরে রাখতে পারবো, সারা জীবন তাকে যে পাবো, এই যে মুহূর্তটা আছে, এই মুহূর্তটাকে বলা হচ্ছে বা এই অনুভূতিটাকে বলা হচ্ছে প্রেম বৈচিত্র্য। ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি বিরহ ব্যাপারটা আমি আর আপনি বিরহ বলতে যা বুঝি সেটা হচ্ছে বিরহ। অর্থাৎ এখানে বিরহ বলতে আমরা নর্মালি রাধার বিরহ বুঝবো। রাধা যখন কৃষ্ণকে পাচ্ছে না, তখন না পাওয়ার যে বেদনা, মিলিত না হওয়ার যে কষ্ট, সেই কষ্টটাকে, তার হৃদয়ের যে আর্তিটা, দুঃখ বেদনা, সেটাকে আমরা বলছি বিরহ। ঠিক আছে। এখানে সুন্দর করে লেখা আছে দেখেন, বৈষ্ণবপদে বিরহ বলতে প্রেমের একটি বিশেষ মুহূর্তকে বোঝায়। রাধা এবং কৃষ্ণের মধ্যে যখন সাময়িক বিচ্ছেদ হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে বিরহ। এখানে বিরহ বলতে আমরা মূলত রাধার বিরহটাকে বুঝি, এবং এই বৈষ্ণব পদবলিতে বিরহটাকে আবার আরেকটা নামে ডাকা হয়েছে। সেই নামটা হচ্ছে প্রলম্ভ শৃঙ্গার, অর্থাৎ যে শৃঙ্গারটা দীর্ঘ হয়েছে আর কি। মাথুর আসছে মথুর থেকে মাথুর আসছে। মাথুরের ব্যাপারটা একটু দেখেন যে মাথুর পদাবলী চির বিরহের পদাবলী, অর্থাৎ এটা একটা বিরহের পদাবলী। এবং এখানে দেখেন কংস বধের উদ্দেশ্যে যখন কৃষ্ণ চলে যাওয়ার পরে যখন মথুরায় চলে যাচ্ছে কংসবধের জন্য কৃষ্ণ, তখন কৃষ্ণকে না পাওয়ার বেদনায় যখন রাধা তার হৃদয়ের যে আর্তি কষ্ট বেদনা প্রকাশ করছে, সেটাকে বলা হচ্ছে মাথুর। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ বিরহ। যখন কৃষ্ণ যখন মথুরায় থাকছে, তখন রাধার যে বিরহ, সেটাকে আমরা বলছি মাথুর। দেখেন এখানে লেখা আছে, কংসবধের জন্য কৃষ্ণ প্রিয় লীলাভূমি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে যায়, ফলে রাধার সঙ্গে তার দেখা হয় না। কৃষ্ণকে হারিয়ে রাধার যে বিরহ সংশয় দেখা দেয়, তাকে বলা হচ্ছে মাথুর পদাবলী। তারপর হচ্ছে ভাব সম্মিলন কি জিনিস? ভাব মানে কল্পনা, অর্থাৎ কল্পনায় যখন রাধা এবং কৃষ্ণের মিলন হয়, কল্পনায় যখন রাধা এবং কৃষ্ণের মিলন হবে, তখন তাকে বলা হবে ভাব সম্মিলন। কংসবধের এটা কখন হয়? কংসবধের উদ্দেশ্যে যখন কৃষ্ণ চলে গেল, মথুরায় চলে গেল, তখন ওই রাধা কৃষ্ণকে কল্পনা করে মনে মনে কাছে পাচ্ছে, মনে মনে মিলিত হচ্ছে, মনে মনে ভালোবাসছে। এই যে মনে মনে বা কল্পনা যে ভালোবাসছে, সেটাকে বলা হচ্ছে ভাব সম্মিলন। এই ভাব সম্মিলন ব্যাপারটা বর্তমান সময়ে প্রেমিক প্রেমিকা কিংবা আগের যুগে প্রেমিক প্রেমিকা সবার মধ্যে আছে। আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, যে দূরে আছে কিংবা যাকে পাওয়া কখনোই সম্ভব নয়, তাকে কল্পনা করে যখন আমরা ঘুমিয়ে বা শুয়ে যখন কল্পনা করে কাছে কাছে পাই, সেটাকে বলা হচ্ছে ভাব সম্মিলন। তারপর হচ্ছে নায়িকা বলতে আমরা এখানে কাকে বুঝবো?
রাধাকে বুঝবো। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান নায়িকা হচ্ছে রাধা। রাধাকে বলতে আমরা নায়িকা বুঝবো। তার আবার অনেকগুলো 8টি অবস্থা আছে, অভিসারিকা, তারপর হচ্ছে বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, বিপ্রলব্ধা, তারপর হচ্ছে খণ্ডিতা, এরকম নানান তার রয়েছে, কি বলে অবস্থা রয়েছে। তার অবস্থা কয়টা? 8টি তার অবস্থা নায়িকা। তারপরে হচ্ছে আমার এটা পরীক্ষা আসতে পারে, সমর্থা নায়িকা কাকে বলছে? সমর্থা নায়িকা কাকে বলছে? সমর্থা নায়িকা মানে হচ্ছে একনিষ্ঠ, অর্থাৎ দেখেন যে নায়িকা অন্তরে শুধু কৃষ্ণকেই কামনা করে, অন্য কাউকে কামনা করে না, তাকে বলা হবে সমর্থা নায়িকা। অর্থাৎ একনিষ্ঠ যে প্রেমিকা আছে তাকে বলা হবে সমর্থা নায়িকা। এখানে সমর্থা নায়িকা বলতে আমরা বুঝবো রাধাকে, রাধা একটা সমর্থা নায়িকা। খণ্ডিতা বলতে আমরা বুঝবো যে কেউ একজন, কোনো একটা নায়িকা, কোনো একটা প্রেমিকা, সে তার প্রেমিকের সঙ্গে মিলিত হওয়ার জন্য সাজসজ্জা করে সারা রাত একটা জায়গায় অপেক্ষা করছে, কিন্তু তার প্রেমিক আসছে না। তার প্রেমিক অন্য আরেকটা নায়িকার সাথে বা প্রতিনায়িকার সাথে সারা রাতকে কাটিয়ে এসে সকালবেলা আসছে। তো এই সকালবেলা ওই নায়িকার সাথে দেখা করতে আসছে, এই যে অবস্থাটা সেটাকে বলা হচ্ছে খণ্ডিতা। দেখেন এখানে কি লেখা আছে, যে নায়িকা যখন নায়কের সঙ্গে মিলিত হওয়ার জন্য সাজসজ্জা করে সারা রাত কুঞ্জবনে অপেক্ষা করে, নায়ক অন্য কারোর সাথে বা প্রতিনায়িকার সঙ্গে রাত্রি যাপন করে প্রভাতে যখন নায়িকার নিকট আসে, তখন নায়িকার তার যে খুব রাগান্বিত যে অবস্থা, তার সেই অবস্থাটাকে আমরা বলছি খণ্ডিতা। রাগানুগা ভক্তিটা কি? কৃষ্ণের গোপীদের দেখে অন্যরা যখন কৃষ্ণকে ভক্তি করে তখন তাকে বলা হচ্ছে রাগানুগা ভক্তি। তারপর হচ্ছে ধোয়া, গানের ধোয়া মানে যে গান আমরা যখন গাই তখন যে লাইনটা বারবার ঘুরে ফিরে আসে তাকে বলা হচ্ছে ধোয়া। তারপরে হচ্ছে গৌরচন্দ্রিকা বলতে রাধা কৃষ্ণ বিষয়ক পালাগানের ভূমিকা রূপে গৌরাঙ্গের জীবনের যে অনুরূপ ঘটনা অনুবর্ত হয় সেটা হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরাঙ্গ বলতে আমরা বুঝবো চৈতন্য, অর্থাৎ রাধা কৃষ্ণের কাহিনী বলতে গিয়ে যখন চৈতন্য ব্যাপারটা চলে আসে সেটাকে বলা হচ্ছে গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ কবি হচ্ছে গোবিন্দ দাস। ঠিক আছে, ওকে। তো এতক্ষণ আমরা এই ব্যাপারগুলো যেগুলো পড়েছি এগুলো জাস্ট হচ্ছে পরীক্ষায় প্রশ্ন যদি কখনো আসে, তেমন একটি আসেনি, এটা জাস্ট বোঝানোর জন্য। কিন্তু এখন আমরা যেগুলো পড়বো সেগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে ব্রজবলি কি জিনিস, এটা আমরা অলরেডি একবার বলে ফেলেছি যে বাংলা এবং মৈথিল ভাষার সংমিশ্রণে যে সৃষ্ট যে কৃত্রিম ভাষাটা আছে, কবি ভাষা, সেটাকে বলা হচ্ছে ব্রজবলি। এবং এই ভাষায় কেউ কথা বলতো না, এই ভাষা শুধু কি করতো, লেখা হতো। এই ভাষার জনক হচ্ছে কে? বিদ্যাপতি এই ভাষার জনক। এই ভাষার মুখে প্রচলিত ছিল না, সাহিত্যকর্ম ছাড়া এই ভাষার কোনো ব্যবহার কখনোই ছিল না, এবং এতে কিছু হিন্দি শব্দেরও ব্যবহার আছে। কখনো যে পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রজবলি ভাষায় আমরা জানি যে মৈথিলি ভাষায় এবং বাংলা ভাষার মিশ্রণ, এটা ছাড়াও আর কোন ভাষার শব্দ আছে, সেটা হচ্ছে হিন্দি ভাষার শব্দ আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং খুবই গুরুত্বপূর্ণ দুজন কবি আছেন যারা ব্রজবলি ভাষায় কাব্য রচনা করেছেন, পদাবলী রচনা করেছেন। তার একজন হচ্ছে বিদ্যাপতি, তিনি হচ্ছেন তার জনক। আর বিদ্যাপতির একজন শিষ্য আছে, ভাবশিষ্য আছে, তার নাম হচ্ছে গোবিন্দ দাস। সেই গোবিন্দ দাস এই ব্রজবলি ভাষায় কি লিখেছেন? পদ রচনা করেছেন। তাছাড়াও জ্ঞানদাস, তারপর হচ্ছে বলরাম দাস, জগনানন্দ দাস এবং অন্যান্য কবিরা কি করেছেন? এই ব্রজবলি ভাষায় পদ রচনা করেছেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণব পদাবলীর প্রতি তার একটা অনুরক্ত ছিল এবং তিনি নিজেও ব্রজবলি ভাষায় কি লিখেছেন? পদ রচনা করেছেন। আমরা যদি দেখি যে সোনারতরী কবিতায় তিনি বলেছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী নামে তিনি একটা কথা লিখেছেন, মরণ রে তুহ মম শ্যাম সমান। মরণ রে তুহ, এই যে তুহ শব্দটা, এটা হচ্ছে মৈথিলি শব্দ। মরণ রে তুহ মম শ্যাম সমান, মরণ তুমি আমার শ্যামের মতো সমান, তা মানে কৃষ্ণের সমান, এই কথাটা বলা হচ্ছে। এই কথাটা একটা ব্রজবলির শ্রেষ্ঠ উদাহরণ। রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্রজবলির দ্বারা কি করেছিলেন? প্রভাবিত ছিলেন, কিংবা বৈষ্ণব পদাবলী দ্বারা প্রভাবিত ছিলেন। বৈষ্ণব পদাবলীর পদকর্তা বা কবি কারা কারা দেখেন কয়জন আছে? বৈষ্ণব পদাবলী পদকর্তা অনির্দিষ্ট, এটা খুঁজে পাওয়া যায় না কজন, কিন্তু দীনেশ চন্দ্র সেন তিনি 165 জন কবির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে বৈষ্ণব পদাবলীর কবি কমপক্ষে 165 জন, কিন্তু আমরা 165 জনের নাম আসলে জানি না। আমরা মূলত 4 জন কবির কবিতা পড়ব।
কয়জন কবির কবিতা পড়ব? 4 জন কবিতার কবিতা পড়ব, ঠিক আছে। তো সেই 4 জন কবিতাকে একসাথে বলা হচ্ছে পদাবলীর চতুষ্টয়। কি বলা হচ্ছে? পদাবলীর চতুষ্টয়। সেই চতুষ্টয় কারা কারা? সেই চতুষ্টয়ের মধ্যে আমরা পাবো প্রথমে হচ্ছে বিদ্যাপতি, তারপরে পাবো আমরা চণ্ডীদাস, তারপরে পাবো জ্ঞানদাস, তারপর হচ্ছে গোবিন্দ দাস। এইখানে আবার এই বিদ্যাপতির ভাবশিষ্য হচ্ছে গোবিন্দ দাস, আর হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য হচ্ছে জ্ঞানদাস, ঠিক আছে। এই 4 জনকে বলা হচ্ছে পদাবলী সাহিত্যের চতুষ্টয়। এইখানে আবার প্রথম যে 2 জন আছে, প্রথম 2 জন বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস। এই 2 জন হচ্ছে শ্রী চৈতন্যের আগে। শ্রী চৈতন্য হচ্ছে এই যে বৈষ্ণব ধর্ম, এটাকে তিনি অনেক প্রচার প্রসারণা করেছেন এবং ওনার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন কবিরা বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। তো সে যে শ্রী চৈতন্য, তিনি একটা পদ রচনা না করেও বাংলা সাহিত্যে তিনি একটি জায়গা দখল করেছেন। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষায় একটি পদ রচনা না করেও বা বাংলা সাহিত্যে একটা পদ রচনা না করেও কে সাহিত্যের একটা বিশেষ স্থান দখল করে আছেন, তিনি হচ্ছে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য জন্ম হচ্ছে 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে। কোথায়? নবদ্বীপে। এই শ্রী চৈতন্য তিনি এই বৈষ্ণব ধর্ম প্রচার প্রসারণা করেছেন। তিনি এই বৈষ্ণব ধর্মটাকে অনেক ছড়িয়ে দিয়েছিলেন এবং তার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন কবিরা বিভিন্ন পদ রচনা করেছেন, যে কারণে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্যের ক্ষেত্রে এই শ্রী চৈতন্যের ভূমিকা অনেক বেশি এবং শ্রী চৈতন্যকে নিয়ে বিভিন্ন কাব্য রচিত হয়েছে। একটু পরে আমরা সেটা দেখব। তাহলে এই যে বিদ্যাপতি এবং চণ্ডীদাস, এরা হচ্ছে চৈতন্যের আগে অর্থাৎ চৈতন্যের যে সময় আছে সেই সময়ের আগের কবি, আর জ্ঞানদাস এবং গোবিন্দ দাস হচ্ছে চৈতন্য পরবর্তী কবি। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে চৈতন্য পূর্ববর্তীকে, পূর্ববর্তী হচ্ছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস এবং পরবর্তী হচ্ছে জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। তো এই কথাগুলো এখানে বলা আছে। এবার আমরা বিদ্যাপতি সম্পর্কে আলোচনা করব। বিদ্যাপতি কেমন কবি? চৈতন্য পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি বাংলা ভাষায় একটি পদ রচনা না করেও বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিদের একজন হয়েছেন। কারণ তিনি কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন ব্রজবুলি ভাষায় লিখেছেন। কি ভাষায় লিখেছেন? ব্রজবুলি ভাষায়। তো এই বিদ্যাপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আছে, প্রথম কথা হচ্ছে বিদ্যাপতি পঞ্চদশ শতকের কবি। কত শতকের কবি? 15 শতকের কবি। 15 শতক বলতে আমরা বোঝাচ্ছি 1401 থেকে 1500 পর্যন্ত হচ্ছে পঞ্চদশ শতক। বিদ্যাপতি মিথিলার রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। মিথিলার যে রাজা শিব সিংহ, তার সভাকবি কে ছিলেন? বিদ্যাপতি। এবং বিদ্যাপতির কিছু নাম আছে দেখেন। রাজা শিব সিংহ বিদ্যাপতিকে নাম দিয়েছিলেন কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার নাম দিয়েছিলেন কে? রাজা শিব সিংহ। এইটা 33তম বিশেষ এই প্রশ্নটা আসছিল যে কবি কণ্ঠহার কে নাম দিয়েছিলেন বা কার নাম, কার নাম হচ্ছে কবি কণ্ঠহার? বিদ্যাপতির, ঠিক আছে। এবং তার আবার আরেকটা নাম আছে, তার আরেকটা নাম হচ্ছে জয়দেব। বৈষ্ণব পদাবলীর জনক হচ্ছে বিদ্যাপতি, এটা বলেছি। ব্রজবুলি ভাষার জনক হচ্ছে বিদ্যাপতি। তারপর হচ্ছে তাকে মিথিলার কোকিল বলা হয় এবং তার আরেকটা নাম বলছি অভিনব জয়দেব। কার আরেক নাম অভিনব জয়দেব? বিদ্যাপতির আরেক নাম অভিনব জয়দেব। সংস্কৃত ভাষায় তার কয়েকটা গ্রন্থ আছে। পুরুষ পরীক্ষা, তারপর হচ্ছে বিভাগসার, তারপর হচ্ছে কি গঙ্গা বাক্যাবলী। এইগুলো অবশ্য জানার দরকার নাই। এই কথাটা অবশ্য কখনো কখনো হয়তো চলে আসতে পারে যে পুরুষ পরীক্ষা কার লেখা? পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় বিদ্যাপতির লেখা। এবং বিদ্যাপতি খুবই পণ্ডিত একজন মানুষ ছিলেন। তিনি বাংলা জানতেন, তিনি সংস্কৃত জানতেন, তিনি মৈথিলি ভাষা জানতেন, বিভিন্ন ভাষা জানতেন। তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, বিভিন্ন শাস্ত্র পড়েছেন, অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তো সেই বিদ্যাপতির কবি মানুষ বা তিনি বিদ্যাপতি কেমন কবি দেখেন। প্রথমেই বলা হচ্ছে যে বিদ্যাপতির শাস্ত্রজ্ঞ ছিলেন, তবে সংস্কৃত কাব্য এবং অলঙ্কার শাস্ত্রে তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। তিনি ব্রজবুলি ভাষায় রাধা কৃষ্ণ বিষয়ক 500-র বেশি, 500+ পদ তিনি কি করেছেন? রচনা করেছেন রাধা এবং কৃষ্ণ বিষয়ক। তার পদাবলী তত্ত্ব দ্বারা ভারাক্রান্ত ছিল না। তার পদ ছিল মানবিক, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেটা অনেকটা বর্তমান সময়ের নারী এবং পুরুষ, বর্তমান সময়ে প্রেমিক এবং প্রেমিকার যে হৃদয়ের আটটি, সেই ব্যাপারটা আমরা দেখব হচ্ছে
বিদ্যাপতি তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। এবং তার বিশেষত্বের যে জায়গাটা আছে সেটা হচ্ছে রাধার বয়ঃসন্ধি, অর্থাৎ রাজা যখন টিনএজার, রাজা যখন কিশোরী, তখনকার ওই চিত্রটা তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন। এবং রাধার অভিসার, রাধা যখন কৃষ্ণের কাছে মিলিত হতে যাচ্ছে তখনকার সেই চিত্রটা তিনি দেখিয়েছেন। এবং প্রেম বৈচিত্র্য, এটা আমরা একটু আগে কিন্তু আমি এগুলো পরিচয় করে দিয়েছি, সেই প্রেম বৈচিত্র্য ব্যাপারটা আছে, অর্থাৎ মিলনের সময় মানে একসাথে থাকার পরে যখন হারানোর যে ভয় সেই ব্যাপারটা আছে, বিরহের ব্যাপারটা আছে এবং ভাব সম্মিলনের ব্যাপারটা আছে। ভাব সম্মিলন বলতে আমরা বুঝি যে কল্পনায় যখন মানে ভাব সম্মিলন অনেকটা বিরহের আরেকটা পর্যায়ে আর কি, মানে বিরহ যখন থাকে, যখন প্রেমিক অনেক দূরে থাকে, কৃষ্ণ অনেক দূরে আছে, মথুরায় আছে, তখন কল্পনার মধ্যে যে কাছে পাওয়ার যে ব্যাপারটা সেটাকে ভাব সম্মিলন বলছে। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের বিদ্যাপতির যে কাব্য তার পদাবলী, সেই পদাবলীর মধ্যে সবচেয়ে বেশি আছে। কোন ব্যাপারটা আছে? এই রাধার অভিসারের ব্যাপারটা আছে, প্রেম বৈচিত্র্য ব্যাপারটা আছে, বিরহের ব্যাপারটা আছে, ভাব সম্মিলনের ব্যাপারটা আছে। তার ভাব ভাষা এবং তার এটার মধ্যে অলঙ্কার বানানটা ভুল আছে, ও হবে। তো তার যে ভাষা, তার যে ভাব, এটার মধ্যে একটা গাম্ভীর্য আছে, এটার মধ্যে তার ছন্দের মধ্যে একটা দোলা আছে, তিনি তার এই ছন্দ, ভাব, ভাষা, এই ব্যাপারগুলোর মধ্যে একটা গাম্ভীর্য আছে, অত সরল না, অত সহজ না, এবং এক ধরনের পাণ্ডিত্য আছে তার এর মধ্যে। কি ধরনের আছে? এক ধরনের পাণ্ডিত্য আছে। তো তিনি বিদ্যাপতি এই রাধার যে বিরহ ব্যাপারটা আছে, বর্ষা বিরহর কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন, এ সখী হামারি দুঃখে নাহি ওর, এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির বোর। এটা যে সরল বাংলার যদি আপনাদেরকে আমি দেখাই, সরল বাংলাটা হচ্ছে, সখী আমার দুঃখের শেষ নাই, এ ভরা বাদল মানে বর্ষা, ভাদ্র মাস আমার ঘর শূন্য। তাহলে এই যে দেখেন এই কথাটা যে লেখা হয়েছে, এই কথাটা শোনার পরে আমাদের কাছে মনে হবে বর্তমান সময়ের কোনো একজন প্রেমিক বা প্রেমিকা হৃদয়ের কথা, হৃদয়ের আর্তি। এইটার মধ্যে আমরা ধর্মের ব্যাপারটা খুব বেশি একটা পাচ্ছি না। এটার মধ্যে, এই কথাটার মধ্যে আমরা যেন রাধা হচ্ছে জীবাত্মা, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা, কোনো একটা তাত্ত্বিক ব্যাপার, দার্শনিক ব্যাপার, তা বৈষ্ণব ধর্মের একটা দর্শন, এরকম কোনো চিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করে না। যখন আমরা বলছি সখী আমার দুঃখের শেষ নাই, এ ভরা বাদল, এ ভরা বর্ষা, ভাদ্র মাস চলছে, কিন্তু আমার ঘর শূন্য মানে আমার প্রেমিক বা প্রেমিকা আমার কাছে নেই। তাহলে এই চিন্তা অনেকটা মানবিক হয়ে উঠেছে। বর্তমান সময়ের নারী এবং পুরুষের যে প্রেম, তাদের হৃদয়ের যে আর্তি, না পাওয়ার যে বেদনা, সেই ব্যাপারটা এখানে কিন্তু মুখ্য হয়ে উঠেছে। তারপর আমরা চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করব। চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি এবং সবচেয়ে জনপ্রিয় কবি। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলীর সবচেয়ে জনপ্রিয় কবি কে, সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছে চণ্ডীদাস। এবং তিনি কিন্তু দুঃখের কবি। চণ্ডীদাস দুঃখের কবি। চণ্ডীদাস কবিতার মধ্যে পাণ্ডিত্য নেই, চণ্ডীদাস কবিতার মধ্যে ছন্দের ঝনঝনানি নেই, অলঙ্কারের ঝনঝনানি নেই, ছন্দের এরকম মারপেচ নেই, কিছুই নেই। তার কাব্যগুলো, অর্থাৎ চণ্ডীদাসের কাব্যগুলো একেবারে সহজ সরল ভাষায় বর্তমান সময়ের কবিদের কবিতার লাইন আপনার কাছে মনে হবে। এবং এইখানে যে রাধার যে বিরহ, রাধার যে দুঃখ কষ্ট, এই ব্যাপারটাই প্রধান হয়ে উঠেছে। এবং চণ্ডীদাস যেন একেবারে চিরায়ত বাঙালি একজন কবি, চিরায়ত বাঙালি নারীর হৃদয়ের আর্তিকে তিনি চমৎকার করে ফুটিয়ে তুলেছেন। বাঙালি হবে, হ্যাঁ। তো চণ্ডীদাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য আমরা জানি যে চণ্ডীদাস চতুর্দশ শতকের শেষ ভাগের দিকে বীরভূমের নান্নুরগ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং চণ্ডীদাস বাসুলী দেবীর ভক্ত ছিলেন, অর্থাৎ চণ্ডী দেবীর ভক্তি ছিলেন। তিনি বাংলা পদাবলীর জনক চণ্ডীদাস, বাংলা পদাবলীর জনক চণ্ডীদাস, কারণ তিনি প্রথম বাংলায় লিখেছেন, তার আগে যারা লিখেছিলেন তারা বাংলায় লেখেন নাই, এটা একবার বলেছি। চণ্ডীদাস পূর্বরাগের শ্রেষ্ঠ কবি। চণ্ডীদাস কিসের শ্রেষ্ঠ কবি? পূর্বরাগ, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের যে রাধা এবং কৃষ্ণের প্রেম হওয়ার আগের যে মুহূর্তটা, সেইটার শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস কিসের কবি? দুঃখের কবি। পরীক্ষা যদি আসে দুঃখের কবিকে, চণ্ডীদাস। সেই চণ্ডীদাসের কবি মানুষ কি? কবি মানুষ হচ্ছে চণ্ডীদাস শুধু সাধক নন, ভক্ত নন, তিনি একজন কবিও। অর্থাৎ ওই যে ধর্মের যে সাধনা, ধর্মের যে ভক্ত, এই ব্যাপারগুলো তার কাছে মুখ্য হচ্ছে না। তার কাছে মুখ্য কী হচ্ছে? তিনি একজন কবি। অর্থাৎ রাধা এবং কৃষ্ণকে তিনি একজন মানুষ হিসেবে কল্পনা করেছেন, রাধাকে তিনি কল্পনা করেছেন একজন নারী হিসেবে, কৃষ্ণকে কল্পনা করেছেন একজন পুরুষ হিসেবে। সেই হিসেবে কল্পনা করে ধর্মীয় ওই জায়গা তো ছিলই, বরং তার চাইতে বেশি চলে আসছে
একজন সাধারণ নর এবং নারীর প্রেম, প্রীতি, ভালোবাসা, বিরহ, কল্পনা, এই ব্যাপারগুলো। তিনি পূর্বরাগের শ্রেষ্ঠ কবি বলেছি, তিনি হচ্ছে দুঃখের কবি, তিনি হচ্ছেন বিরহের কবি, তিনি সহ্য করবার কবি, তিনি প্রেমকে জগৎ জগৎ বলে জেনেছেন, মানে প্রেমকে তিনি সব কিছুর মধ্যে জেনেছেন, যে প্রেমই আসল, প্রেমই পৃথিবী, প্রেমই সব। তিনি সুখের মধ্যেও দুঃখ এবং দুঃখের মধ্যে সুখ পেতে চেয়েছিলেন, মানে সুখের মধ্যে দুঃখ পেতে চান, মানে সুখের একটা মুহূর্ত কৃষ্ণ এবং রাধা, কিন্তু সেইখানে দুঃখের একটা ছাপ আছে। আবার দেখা যাচ্ছে দুঃখের একটা মুহূর্ত, সেই দুঃখটাকে তিনি দুঃখটাকে তিনি খুব মানে এই দুঃখটা তাকে মানে আমাকে আঘাত করে না, এই দুঃখের মধ্যে এক ধরনের আনন্দ আছে। কখনো কখনো দেখবেন বিরহ বা দুঃখ, এই দুঃখটাও বা দারিদ্র্যটা কখনো কখনো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ে থাকেন, দেখবেন সেখানে খুব দারিদ্র দুঃখ ব্যাপার আছে। ওই দুঃখের মধ্যে এক ধরনের স্নিগ্ধতা আছে, ওই দুঃখের মধ্যে এক ধরনের মাহাত্ম্য আছে, ওই দুঃখের মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। তো আমাদের চণ্ডীদাস ঠিক সেই দুঃখের মধ্যে তিনি এক ধরনের সুখ খুঁজে পেতেন, আবার সুখের মধ্যে এক ধরনের দুঃখ খুঁজে পেতেন। সুখে তার ভয়, মানে সুখ পেতে, অর্থাৎ রাধা সুখ পেতে তার ভয় লাগছে, কারণ কখন জানি আবার কি চলে আসে, দুঃখ, এবং দুঃখেও তার অনুরাগ আছে, দুঃখের প্রতি তার এক ধরনের আকর্ষণ কাজ করছে। তো তার কাব্যের মধ্যে দেখেন এরকম ভাবের গভীরতা আছে, মহত্ব আছে, আবেগের গভীরতা আছে, ব্যাকুলতা আছে, এবং তার এই ভাষা সহজ সরল, ইঙ্গিত ধর্মী এবং ব্যঞ্জনা ধর্মী। ইঙ্গিত ধর্মী মানে কি, মানে কোনো একটা কথা বলছি, এটা দিয়ে অন্য একটা ব্যাপার বোঝাতে যাচ্ছে, অর্থাৎ যা বলছি তা না, তারও আরেকটা মিনিং আছে। তো অলঙ্কার পড়িয়ে তিনি ভাষাকে কি করেন না, জটিল এবং দুর্বোধ্য করেন না, যেটা আমরা দেখব গোবিন্দ দাস করেছেন বা বিদ্যাপতি করেছেন। তার কাব্যের মধ্যে অনেক অলঙ্কারের অনেক ব্যাপার আছে, পাণ্ডিত্যের অনেক ব্যাপার আছে, কিন্তু আমাদের আগে আমি বলেছি চণ্ডীদাসের কাব্যের মধ্যে পাণ্ডিত্যের কোনো ব্যাপার নেই, অলঙ্কারের কোনো ব্যাপার নেই, বরঞ্চ এইখানকার ভাষা, ছন্দ এগুলো অনেক সরলভাবে উঠে এসেছে। তারপর আমরা দেখি তার কিছু পদ যদি আমরা দেখি, সই কেমন ধরিব হিয়া, আমার বোধ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। এই যে মমতাজ যে গান গিয়েছিলেন, ফাইটটা যা বুকটা ফাইটটা যা, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়, এই লাইনটা মূলত বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। সেই বৈষ্ণব পদাবলী লাইনটা কি, আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, আমার বন্ধু আরেকজনকে নিয়ে যাচ্ছে, অন্য বাড়িতে যাচ্ছে, আমার এই আঙিনা দিয়ে, অর্থাৎ আমার এই অঙ্গন দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ একজনের বাড়ির পাশে হচ্ছে রাস্তা, প্রেমিকের বাড়ির পাশে হচ্ছে রাস্তা, সেই রাস্তা দিয়ে তার প্রেমিক অন্য আরেক মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। তো ওই যে ফাইটটা যা বুকটা ফাইটটা যা, বন্ধু যখন বউলে আমার বাড়ির সামনে দিয়া, হ্যাঁ, ওই আমার বাড়ির সামনে দিয়ে মানে আনবাড়ি। তারপরে কি বলছে, বহুদিন পরে বধূয়া এলে দেখা না হইতে পরাণ গেলে। অনেক দিন পরে প্রেমিক এসেছে, দেখা না হইতে তার পরাণ কি হয়ে গেছে, যেন পরাণ উড়ে চলে যাচ্ছে, এমন একটা ব্যাপার। বধূ কি আর বলিব আমি, মরণে জীবনে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি। একটা নারী একজন পুরুষের কাছে একেবারে নিজেকে সমর্থন করছে, এরকম একটা ব্যাপার। আমার পরাণ যেমতি করেছে তেমনি হোক সে, আমার পরাণ যেরকম কষ্ট পাইতেছে, আমি যেরকম কষ্ট পাইতেছি সেও এরকম কষ্ট পাক। আমরা যেরকম মানে অভিশাপ দেই, বর্তমান সময়ে প্রেমিক প্রেমিকারা অভিশাপ দেয় যে আমি যেরকম কষ্ট পাইতেছি, আমার মনের অবস্থা যেরকম, আল্লাহ ঠিক বিচার করব তোর। এই যে আমরা বলি, এইটাই এখানে বলা হয়েছে যে আমার পরাণ যেমতি করেছে তেমতি হোক সে। সইকে বা শুনাইল শ্যাম নাম, তার বান্ধবীকে বলছে আর কি, সইকে বলছে, কে শোনাইলো এই শ্যামের নাম, কৃষ্ণের নাম শোনাইলো, শ্যামের প্রীতি চন্দ্রের রীতি ঘোষিতে সৌরভ নয়। তো এই যে লাইনগুলো আছে, এগুলো অনেকটা সহজ এবং সরল লাইন, এবং এই লাইনগুলো হচ্ছে আমাদের কার লাইন, চণ্ডীদাসের লাইন, এবং সেখানে আমরা দেখব মোটামুটি বিরহটাই মুখ্য হয়ে উঠেছে। জ্ঞানদাস চণ্ডীদাসের যে ভাবশিষ্য, অর্থাৎ চণ্ডীদাসকে যে ফলো করত, তিনি হচ্ছেন জ্ঞানদাস, এবং সে চৈতন্য পরবর্তী একজন কবি, এবং তিনি বলেছে তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য। এটা পরীক্ষা যদি আসে, তিনি 16 শতকে বর্তমান ছিলেন, এবং জ্ঞানদাসের ভণিতাযুক্ত 400 পদ পাওয়া গেছে। কত পদ গেছে? 400 পদ পাওয়া গেছে জ্ঞানদাসের। তো এই বাংলা এবং ব্রজবুলি ভাষায়, উভয় ভাষায় তিনি লিখেছেন। তিনি বাংলাতেও লিখেছেন এবং ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন, কিন্তু তার ওই বাংলা ভাষায় পদগুলো উৎকৃষ্ট,
তিনি বাংলাতেও লিখেছেন, ব্রজবুলি লিখেছেন, কিন্তু বাংলা ভাষার পথটা উৎকৃষ্ট। তো তার গুরুত্বপূর্ণ উক্তি কি? তার গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উক্তি, শুধু তার না, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক দুইটা উক্তি যদি হয় সেটা হচ্ছে, বা একটা উক্তিও যদি হয় সেটা হচ্ছে, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। অর্থাৎ সুখের জন্যই ঘর বাঁধছিলাম, অনলে আগুনে পুড়ে গেল। এই যে বিচ্ছেদের একটা ব্যাপার, এই যে ডিভোর্সের একটা ব্যাপার, এই যে কি বলে ছাড়াছাড়ির একটা ব্যাপার, এইটা একেবারে সেই মধ্যযুগে ছিল, বর্তমান যুগে ছিল। বর্তমান সময়ে আমরা কথা বলতে পারবো যে সুখের লাগে এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গিয়াছে। তারপরে এখানে এই যে নারী এবং পুরুষে তাদের এই যে কাছে পাওয়ার, অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকার কাছে পাওয়ার যে আকুতি, একজনকে আরেকজনের কাছে পাওয়ার যে তীব্র বাসনা, সেই ব্যাপারটা উঠে এসেছে। দেখেন, রূপ লাগিয়ে আখি জোরে রূপ লাগিয়ে আখি ঝরে গুণে মন ভোর। অর্থাৎ রূপের মাধ্যমে মানে চোখটা কি হয়ে যায়, জোরে যায়, কিন্তু গুণের কারণে মনটা ভরে যায়। প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। এই যে লাইনটা, এই দুইটা লাইন দেখেন খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে রূপ লাগে আখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। প্রতি অঙ্গের জন্য প্রতি অঙ্গ কাছে, এই যে বিরহের যে ব্যাপারটা আছে, খুবই মধ্যযুগে লেখা হলেও এখনকার যুগে কিন্তু আমরা ফেসবুকে এটা কিন্তু স্ট্যাটাস দিতে পারবো, এরকম একটা লাইন। তো তার কবি মানুষটা আমরা দেখি, সে হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য। তার পদগুলোতে চণ্ডীদাসের মতো সারল্য এবং আন্তরিকতা ফুটে ওঠে, এবং তার ভণিতা তুলে দিলে, এই ভণিতা মানে কি? ভণিতা বোঝেন তো? ভণিতা মানে যখন গানের মধ্যে বা কবিতার মধ্যে কবিতার নিজের নামটা যোগ করে দেয়। লালন বলে জাতের কি রূপ, এই যে লালন বলে, যে লালন বলছে, এই যে লালন বলে, এটাকে বলা হচ্ছে ভণিতা। অর্থাৎ এটা যে লালনের, এটা লালন তার নামটা কবিতার মধ্যেই, গানের মধ্যেই যুক্ত করে দিয়েছে, এটাকে ভণিতা বলছে। তাহলে ওই মানে জ্ঞানদাসের যে কবিতাগুলো আছে, এটার মধ্যে তো জ্ঞানদাসের বনিতা আছে, জ্ঞানদাস বনে, জ্ঞানদাস বলে, এরকমভাবে আছে। তাহলে এই জ্ঞানদাস কথাটা যদি বাদ দিয়ে দেন, তাহলে এই কবিতাগুলোকে দিব্যি কার কবিতা হিসেবে চালানো যাবে? চণ্ডীদাসের কবিতা হিসেবে চালানো যাবে। তো অবশ্য চণ্ডীদাস যেমন ইন্দ্রিয়াতীত সূক্ষ্ম চেতনার ইঙ্গিত দিয়েছেন, জ্ঞানদাস অনুমতি মার্গে ততটা উচ্চ মার্গীয় নয়। অর্থাৎ চণ্ডীদাস এরকম সূক্ষ্ম একটা ইঙ্গিত ধর্মী যে কথাগুলো যেভাবে প্রকাশ করেছেন, আমাদের জ্ঞানদাস অতটা সূক্ষ্মভাবে বলতে পারে না। তিনি একদম সরাসরি বলে দিয়েছেন, এই যে রূপ লাগে আখি ঝরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। এই কথা যদি চণ্ডীদাস বলতেন, তিনি হয়তো একটু ঘুরিয়ে পিছিয়ে বলতেন, কিন্তু জ্ঞানদাস সেই ঘুরিয়ে পিছিয়ে অতটা অনুভূতি তিনি প্রকাশ করতে পারেন না, তিনি সরাসরি বলে দিয়েছেন। তো এই চণ্ডীদাস এবং জ্ঞানদাসের মধ্যে পার্থক্য, যেহেতু তারা একজন একজনের ভাবশিষ্য এবং এই দুজনের মধ্যে যেহেতু অনেক মিল আছে, এই জন্য তাদের একটা আমি তৈরি করেছি, একটা পার্থক্য তৈরি করেছি। একটা পার্থক্যটা আমরা দেখি। চণ্ডীদাস সাধক, জ্ঞানদাস শিল্পী। চণ্ডীদাস সাধক আছে এবং সাথে শিল্পীও আছে, হ্যাঁ, সাথে শিল্পীও আছে, কিন্তু আমাদের জ্ঞানদাস টোটালি শিল্পী। তিনি ওই বৈষ্ণব ধর্মের সাধকের ব্যাপারটা তার মধ্যে নেই। মানে আমরা চণ্ডীদাস বলছি, চণ্ডীদাস যতটা না সাধক তার চেয়ে শিল্পী, কিন্তু সে অবশ্যই সাধক, কিন্তু সাধক মানে হচ্ছে ওই বৈষ্ণব ধর্মের সাধনার যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আছে। অর্থাৎ রাধা এবং কৃষ্ণের জীবাত্মা এবং পরমাত্মার যে ব্যাপারটা, এইটার ব্যাপারটা আমরা চণ্ডীদাসের মধ্যে পাচ্ছি, এবং তিনি শিল্পী হিসেবেও দেখাচ্ছেন, দুইটা ব্যাপারকে দেখাচ্ছেন। কিন্তু জ্ঞানদাস ওই সাধনার ব্যাপারটা তার মধ্যে নাই, তিনি একেবারে শিল্পী। তারপর চণ্ডীদাসের পদে ইন্দ্রিয়াতীত এবং সূক্ষ্মাতীত চেতনার ইঙ্গিত দেয়, যেটা আমরা বলেছি, কিন্তু জ্ঞানদাসের মধ্যে ওই সূক্ষ্ম চেতনার ব্যাপারটা নাই, তিনি একদম সরাসরি বলে দেন। চণ্ডীদাসের পদে হচ্ছে বিরহ, বেদনা এবং দুঃখবোধ একেবারে প্রবল, আর জ্ঞানদাসের মধ্যে কি আছে? বেদনা থাকলেও মিলনের প্রতি তার একই ধরনের উৎফুল্লতা রয়েছে। চণ্ডীদাসের মধ্যে ভাবের গভীরতা অনেক আছে, জ্ঞানদাসের মধ্যে এই ভাবের গভীরতা অতটা প্রকাশ পায়নি। কিন্তু তিনি আবার এখানে একটা জিনিস বলেছেন, যে জ্ঞানদাস ভাবকে অধিকতর সুন্দর করে প্রকাশ করেন। অধিকতর সুন্দর মানে হচ্ছে ওই যে শিল্পীটা আর কি, মানে শিল্পী বলতে আমরা কবি বুঝি, মানে তিনি তার অলঙ্কার, তিনি তার হচ্ছে রূপক, উৎপ্রেক্ষা, উপমা, এইসব অলঙ্কার দিয়ে তিনি তার এই ভাবটাকে অধিকতর সুন্দর করে প্রকাশ করেছেন। কিন্তু এর গভীরতাটা, অর্থাৎ মিনিংয়ের যে গভীরতাটা, এই গভীরতাটা হচ্ছে চণ্ডীদাসের মধ্যে আছে। এখানে চাইলে তাহলে আপনি এভাবে একটা জিনিস অ্যাড করতে পারেন, যে চণ্ডীদাসে আছে ভাবের গভীরতা, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি যে জ্ঞানদাসের মধ্যে ভাবের গভীরতা নেই, তবে
ভাবকে তিনি অধিকতর সুন্দর করে প্রকাশ করতে পারেন। এইখানে আমরা এই কথাটা অ্যাড করতে পারি, এখানে অ্যাড করলে আরও বেশি ক্লিয়ার হবে যে জ্ঞানদাসের কাব্যে চণ্ডীদাসের মধ্যে ভাবের গভীরতা নেই, তবে তিনি ভাবকে অধিকতর সুন্দর করে প্রকাশ করতে পেরেছেন। কার চাইতে? চণ্ডীদাসের চাইতে। আমরা আগের উদাহরণ যদি দেখি, দেখেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, এই লাইনটা কিন্তু চণ্ডীদাসের লাইনের চাইতে কিন্তু অনেক সুন্দর করে তিনি প্রকাশ করেছেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আরও সরল করে, আরও একেবারে শিল্পসম্মতভাবে। চণ্ডীদাস পূর্বরাগে সিদ্ধহস্ত, সিদ্ধ দয়দ, পূর্বরাগের বর্ণনায় সিদ্ধহস্ত এবং মিলনের মধ্যেও তার বিরহ প্রকাশ পায়। জ্ঞানদাস রাধার বেদনা দুঃখ থাকলেও মিলনের ব্যাকুলতা সুরশিখা নায়িকা, অর্থাৎ এই নায়িকাটা মিলনের জন্য তার মধ্যে এক ধরনের ব্যাকুলতা আছে, যেটা আমাদের এই চণ্ডীদাসের মধ্যে নাই। চণ্ডীদাস বরঞ্চ মিলনের মধ্যে তিনি বিরহ খুঁজে পান, মিলনের মধ্যে দুঃখ খুঁজে পান, মিলনের মধ্যে তিনি এই যে তারিকে হারিয়ে ফেলবেন, প্রেমিককে হারিয়ে ফেলবেন, এই যে একটা উৎকণ্ঠা, এই ব্যাপারটা আছে। কিন্তু এই জ্ঞানদাসের এই রাধা দেখব সে মিলনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। গোবিন্দ দাস হচ্ছে চৈতন্য পরবর্তী একজন কবি এবং তিনি বিদ্যাপতির ভাবশিষ্য। বিদ্যাপতি কেমন কবি ছিলেন? বিদ্যাপতি তিনি মৈথিলি ভাষা এবং বাংলা ভাষার মিশ্রণীয় ব্রজবুলি ভাষা তৈরি করেছিলেন। তিনি অনেক পণ্ডিত ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন। তার ভাব, ভাষা, চিত্রকল্প অনেক ব্যাপক ছিল। তুলনামূলকভাবে তার কাব্যটা একটু কঠিন ছিল, পাণ্ডিত্য ছিল। ঠিক এই সকল ধারণ কে করবে? গোবিন্দ দাস। এবং তিনি তার যে গুরু বিদ্যাপতি, তাকেও কিন্তু ছাড়িয়ে যাবেন। কে? গোবিন্দ দাস এরকম একজন কবি, তিনি ওই রাধার যে ভাব, রাজার মনের আরতি, বিরহ, কষ্ট, এইটা সরল ভাষায় রূপান্তর করেন নাই। তিনি হচ্ছে তার একটাই সামনে ছিল আর্ট ফর আর্ট শেখ, অর্থাৎ শিল্পের জন্য শিল্প। তিনি কবিতা লিখছেন, তার কবিতাটা কি করলে এটা অনেক ওজস্বী হবে, অনেক ভাবগাম্ভীর্য হবে, ব্যাপক হবে, এই দিকে তার চিন্তা ছিল। এবং এতে তিনি কাকে ছাড়িয়ে গিয়েছেন? একেবারে তার যে গুরু বিদ্যাপতিকেও ছাড়িয়ে গিয়েছেন। তো এখানে আমরা দেখি যে গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী গুরুত্বপূর্ণ কবি, তিনি বিদ্যাপতির ভাবশিষ্য, তিনি 16 শতাব্দীর শেষের দিকের কবি এবং তিনি মুর্শিদাবাদ জেলার বধুরি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। বিদ্যাপতির মতো তিনি সংস্কৃত শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। রিডিং পড়লে মোটামুটি এরকম পাচ্ছে, এবং তিনি ছন্দ অলঙ্কারটা খুব ভালোভাবে পারতেন এবং তিনি নিজেও কি ব্রজবুলি ভাষায় কি লিখেছেন? পদ রচনা করেছেন। অভিসারের পদ রচনায় তার বিশেষত্ব রয়েছে। মৌলিক কল্পনা এবং শব্দ চয়নে তার সাফল্য রয়েছে। নতুন নতুন শব্দ তৈরিতে এবং মৌলিকভাবে কল্পনা করা, রাধাকে একটু অন্যভাবে দেখানো, এই ব্যাপারটাতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। এবং তার যদি কবি মানুষ আমরা চিন্তা করি, বিদ্যাপতির মতো গোবিন্দ দাস ছিলেন সচেতন কবি। তার গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, মাথুর, অভিসারের পদগুলো গোবিন্দ দাস এই পদগুলোতে বিশেষ কৃততা তিনি দেখিয়েছেন। এবং তার কবিতার মধ্যে এই যে দেখেন চিত্রকল্প, রূপক, উপমা, অর্থাৎ অলঙ্কারের যে ব্যাপারটা আছে, এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবং তিনি এই লাইনটা ইম্পর্টেন্ট যে অন্তরক অপেক্ষা তিনি বহিরঙ্গ সাজসজ্জার প্রতি গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ রাধা এবং কৃষ্ণের অন্তরের বেদনা, অর্থাৎ কবিতার যে ভাব, এই ব্যাপারটা যেটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, বরঞ্চ বাইরের আবরণ আমরা বোঝাতে চাচ্ছি যে কবিতার লাইনগুলো কেমন হবে, ছন্দগুলো কেমন হবে, শব্দটা কেমন হবে, এই ব্যাপারে তার বেশি আকর্ষণ ছিল। এবং এই ব্যাপারে তিনি তার গুরু বিদ্যাপতির চাইতে অগ্রণী ছিলেন, বা তার গুরুকেও তিনি ছাড়িয়ে গিয়েছেন। তার গুরুত্বপূর্ণ লাইন ওই অর্থে আমাদের নেই না, মানে আমরা সচরাচর ব্যবহার করি কিংবা সরল কোনো লাইন নেই। 2-3টা লাইন আমরা দেখতে পারি। একটা হচ্ছে ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, ঈষৎ হাসির তরঙ্গ হিলুলে মদন পূর্ছা যায়। তিনি ব্রজবুলি ভাষায় লিখেছেন। এই ভাষাগুলো বোঝাই যাচ্ছে ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়, রাধাকে নিয়ে লেখা হচ্ছে যে রাধা তার শরীরের দেহটা কেমন এবং সে কি একটু হাসি দিয়ে সে কীভাবে মদন পূর্ছা যায়। মদন মানে যে ওই প্রেমের যে দেবতা, এটার কথা বলা হয়েছে। তো এইটার মধ্যে এক ধরনের কি রয়েছে, মানে দেহগত বাহ্যিক যে ব্যাপারগুলো আছে, এইগুলোকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। তো
এই হলো মোটামুটি আমাদের গোবিন্দ দাস, মোটামুটি 4 জন পদকর্তা সম্পর্কে মোটামুটি আমরা জেনেছি। এবার আমরা মুসলমান পদকর্তা যারা আছে, মুসলিম কিছু পদকর্তা ছিলেন, তারাও এই বৈষ্ণব পদাবলী লিখেছেন। তাদের মধ্যে আমরা দেখব যে প্রথম যিনি আছেন শেখ কবির, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম মুসলিম পদকর্তা হচ্ছে শেখ কবির। এবং অন্যান্যদের মধ্যে আমরা দেখব যে আফজাল, শেখ ফয়জুল্লাহ, সৈয়দ আইনউদ্দিন, সৈয়দ মুর্তজা, আলাউল, তারপর হচ্ছে আলী রজা, কমর আলী, সৈয়দ সুলতান নওয়াজিশ। এরা হচ্ছে মুসলমান হয়েও কি লিখেছেন, রাধা এবং কৃষ্ণ নিয়ে পদ রচনা করেছেন। জীবনী কাব্য, জীবনী কাব্য মানে শ্রী চৈতন্যদেব এবং তার কতিপয় শিষ্যের যে জীবন, এই জীবনকে নিয়ে যেসব কাব্য রচিত হয়েছে তাকে বলা হচ্ছে জীবনী সাহিত্য। তো এই জীবনী সাহিত্যটা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা এখানে দেখব। যে শ্রী চৈতন্য, তার জন্ম আমি একবার বলেছিলাম যে 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে তার জন্ম, এবং তিনি মারা গিয়েছিলেন 1533 খ্রিস্টাব্দে পুরীতে তিনি মারা গিয়েছেন। তারপর হচ্ছে শ্রী চৈতন্য এক লাইন না লিখো, বাংলা সাহিত্যে তার নামে একটা যুগ সৃষ্টি হয়েছে, চৈতন্য যুগ। সেই চৈতন্য যুগের পর্যায়টা আমরা দেখি 1500 খ্রিস্টাব্দ থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে চৈতন্য যুগ। এই কথাটা ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, ইম্পর্টেন্ট কথা এটা। তারপর হচ্ছে বাংলায় চৈতন্যদেবের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, এইটাও ইম্পর্টেন্ট কথা। কর্চা, হোয়াট ইজ কর্চা? কর্চা শব্দের অর্থ হচ্ছে দিনলিপি বা ডায়েরি। চৈতন্যদেবের জীবন কাহিনী অবলম্বন করে যে সাহিত্য রচিত হয়েছে তাকে বলা হচ্ছে কর্চা। তারপর আমরা যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ চৈতন্য জীবনী যে কয়টা আছে, জীবনী সাহিত্য বলতে আমরা চৈতন্য এবং তার অনুসারীদের জীবনী। বৃন্দাবন দাসের চৈতন্য, শ্রী চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য ভাগবত, এটা কত সালে কি হয়েছে এটা দেয়া আছে। লোচন দাসের চৈতন্য মঙ্গল, শুধু নামগুলো জানলেই হবে যে কে কোনটা লিখেছে। তারপরে জয়ানন্দের দেখুন চৈতন্য মঙ্গল। তারপরে হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে যেটা ভালো, এটা আমরা একটু রিডিং করি এখান থেকে। কৃষ্ণদাস কবিরাজের কাব্যটি নানা দিক থেকে শ্রেষ্ঠ দাবিদার। তিনি 1615 খ্রিস্টাব্দে এটি রচনা করেছেন এবং বৈষ্ণব সমাজে এই কাব্যটি উপনিষদের মর্যাদা পেয়েছে। এই গ্রন্থের মনন, দর্শন, তত্ত্বজ্ঞান ও রসবোধ অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। স্বর গোস্বামী, স্বর গোস্বামী কি জিনিস? স্বর তো বুঝতে পারছি, স্বর মানে 6, অর্থাৎ শ্রী চৈতন্যের সাথে সাথে ঘুরতেন এরকম 6 জন চেলা বলতে পারি বা শিষ্য বলতে পারি, সেই 6 জনকে বলা হচ্ছে স্বর গোস্বামী। তো সেই স্বর গোস্বামীরা কারা কারা এখানে লেখা আছে দেখেন। রূপ গোস্বামী, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, তারপরে হচ্ছে কি গোপাল হট্ট, আরেকটা হচ্ছে কি রঘুনাথ দাস। 1 2 3 4 5। আচ্ছা, আরেকজন মিসিং হয়েছে, আচ্ছা এটা আমি ইয়াতে যখন দেব কি বলে পিডিএফ যখন দেবো সে অ্যাড করে দেব। তো বিদ্যাপতি এবং চণ্ডীদাসের মৌলিক পার্থক্য সম আলোচনা করুন। আমরা লিখিত পরীক্ষার উত্তরে চলে যাচ্ছি। বিদ্যাপতি এবং চণ্ডীদাসের মৌলিক পার্থক্য আলোচনা করুন, এটা 44তম বিশেষ লিখিত পরীক্ষা আসছিল। এখন এইটা এবার আপনারা দেখবেন যে 45তম বিশেষ আপনারা যে লিখিত যদি দেখেন, সেখানে দেখবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে 5 নম্বর। আগে যেখানে 3 নম্বর থাকতো একদম ছোট্ট করে, এখন কিন্তু আর 3 নম্বর না, এখন কিন্তু 5 নম্বর। 5 নম্বর যেহেতু একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা কীভাবে লিখব? সেই প্রশ্নটা আমরা হচ্ছে একটা বড় প্রশ্নের মতো লিখব। প্রথমেই আমরা একটা ভূমিকা লিখব, তারপর আমরা একটা বর্ণনা লিখব, তারপর আমরা একটা উপসংহার লিখব। কিন্তু আমরা এই যে ভূমিকা, বর্ণনা বা উপসংহার, এই ব্যাপারগুলো পয়েন্ট উল্লেখ করব না, শুধু প্যারা দিয়া লিখব। আমি দেখাচ্ছি প্রশ্নের উত্তর। এই দেখেন, বিদ্যাপতি এবং চণ্ডীদাসের মৌলিক পার্থক্য জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানকার ভূমিকাটা কী হবে দেখেন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের প্রেমের আড়ালে জীবাত্মা ও পরমাত্মার প্রেম লীলাকে প্রাধান্য দিয়ে যে সাহিত্য পদাবলী রচিত হয়েছে তাকে বলা হচ্ছে বৈষ্ণব পদাবলী। চৈতন্য পূর্ববর্তী অন্যতম 2 পদকর্তা বিদ্যাপতি ও চণ্ডীদাস। বিদ্যাপতি ব্রজবুলি ভাষা পদ রচনা করে অমর হয়েছেন, আর চণ্ডীদাস বাংলা ভাষায় পদ রচনা করে বাঙালির জনপ্রিয় কবি হয়ে উঠেছেন। অর্থাৎ এইখানকার যে ভূমিকাটা, এই ভূমিকাটাই হবে আপনার মূল প্রশ্নের একটা সারমর্ম, একটা ইঙ্গিত থাকবে যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন।
মূল প্রশ্নের যে উত্তরটা, সেই উত্তরটা আপনি ভূমিকাতে একেবারে ছোট্ট করে লিখবেন। অনেকটা আমরা যে সংবাদ পড়ি, সংবাদ দেখি, সংবাদে প্রথমে একটা শিরোনাম বলে তারপরে বিস্তারিত বলে, তাহলে ভূমিকাটা সবসময় হবে ওই প্রশ্নের শিরোনাম, ওই প্রশ্নের উত্তরের শিরোনাম। যারা আর্টিকেল রচনা করেন, আপনারা অনেকে হয়তো আর্টিকেল লিখেছেন বা লিখে থাকবেন, যখন একটা আর্টিকেল লেখা হয় কোনো পত্রিকার জন্য, যখন জমা দেওয়া হয়, তখন তার একটা সার সংক্ষেপ লিখতে হয়। প্রথমে একটা কী লিখতে হয়, 200, 250, 300 শব্দের মধ্যে একটা সার সংক্ষেপ লিখতে হয়। এটা সবার উপরে থাকে, ছোট্ট ফন্টে দেওয়া থাকে এবং সেটা ইটালিক করে দেওয়া থাকে। ওই যে প্রবন্ধটি লেখা হয়েছে, সেই প্রবন্ধটির একটা সার সংক্ষেপ সবার উপরে যে লেখা থাকে, ঠিক তেমনি আমাদের যে প্রশ্নটা আমরা লিখব, তার সেই প্রশ্নটার যে উত্তর, সেই উত্তরের একটা সার সংক্ষেপ প্রথমেই লিখব। এটি হচ্ছে ভূমিকা, ঠিক আছে। আর এইখানে লিখব 1 নম্বর প্রশ্নের উত্তর। এখানে কিন্তু উত্তর এভাবে লিখবেন না, যে উত্তর এরকম এভাবে লিখবেন না, লিখবেন 1 নম্বর প্রশ্নের উত্তর বা 2 নম্বর প্রশ্ন উত্তর লিখে নিচে কী করবেন, আন্ডারলাইন করবেন এবং নীল কালি দিয়ে লিখবেন। কী কালি দিয়ে লিখবেন? নীল কালি দিয়ে লিখবেন। তাহলে আমাদের ভূমিকা চলে গেল। ভূমিকা চলে যাওয়ার পরে আমরা আলোচনা করছি, দেখেন কীভাবে আলোচনা করছি। বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি বাংলা ভাষায় একটি পদ রচনা না করে বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবিদের একজন হয়েছেন। তিনি বিভিন্ন শাস্ত্রজ্ঞ ছিলেন, তবে সংস্কৃত কাব্য অলঙ্কার শাস্ত্রে তার পাণ্ডিত্য অসাধারণ। পক্ষান্তরে আমরা তুলনামূলক আলোচনা করতে হবে। পক্ষান্তরে চণ্ডীদাস সবচেয়ে জনপ্রিয় কবি। তিনি বাংলা পদাবলীর জনক। পদাবলী সাহিত্যে যে সকল পদ বাঙালির হৃদয় স্পর্শ করে, তার অধিকাংশই চণ্ডীদাসের রচনা। এই যে দুজনের আলোচনা করছি পক্ষান্তর দিয়ে। তারপর আমরা বলছি যে বিদ্যাবলী ব্রজবলী ভাষায় রাধা কৃষ্ণের 5 শতাধিক পদ রচনা করেছে, এরকম করে বলার পরে পক্ষান্তরে আমরা বলছি চণ্ডীদাস শুধু সাধক নন, ভক্ত নন। এইভাবে আমরা আলোচনা করেছি। আলোচনা করার শেষে এখানে আমরা একটা উপসংহার দিয়েছি। পরিশেষে বলা যায় যে শাস্ত্রজ্ঞ, এটা হবে শাস্ত্রজ্ঞ ও বহুভাষাবিদ বিদ্যাপতি ব্রজবলী ভাষায় বৈষ্ণবপদ রচনা করেছেন। তার পদের প্রধান বিষয় হলো রাধার বয়ঃসন্ধি, রাধার অভিসার, প্রেম বৈচিত্র্য, বিরহ, ভাব সম্মিলন। পক্ষান্তরে চণ্ডীদাস সহজ সরল ভাষায় পূর্বরাগ, দুঃখ এবং বিরহকে প্রাধান্য দিয়েছেন। মানে আমরা এইখানে একটা সিদ্ধান্তে চলে আসছি যে কীরকম। তাহলে এইখানে একটা সিদ্ধান্তে চলে আসবো, অর্থাৎ উপসংহার একটা সিদ্ধান্ত আসবে, যেটা লিঙ্গুইস্ট এরকম হবে যে পরিশেষে বলা যায় বা পরিশেষে এই সিদ্ধান্ত নেওয়া যায়, এরকমভাবে বলতে হবে। প্রশ্ন যত ছোট হোক, যখন আপনি এরকমভাবে একটা ভূমিকা, তারপর আলোচনা, তারপর একটা উপসংহারের মতো লিখবেন, আপনি অবশ্যই অনেক বেশি নম্বর পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা, বৈষ্ণব পদাবলীর এই যে বিষয়বস্তু এবং রচনা কৌশল, এটা 41তম বিশেষে আসছিল। তাছাড়া এই প্রশ্নটা যদি এইভাবে আসে যে বৈষ্ণব পদাবলী মানবীয় ধর্ম এবং গীতি কবিতা হিসেবে সার্থকতা, তখনই কিন্তু একই উত্তর হবে। যেহেতু রচনা কৌশল বলছে, তাহলে এই রচনাটা অনেকটা কিসের মতো? গীতি কবিতার মতো। এটা কিন্তু কাহিনী কবিতা না। এবং বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে রাধা এবং কৃষ্ণের জীবাত্মা পরমাত্মার ব্যাপারটা আছে, এবং সাথে এখানে ওই যে মানবীয় যে ব্যাপারটা আছে, অর্থাৎ মানবীয় প্রেম প্রীতি, অর্থাৎ মর্তের, অর্থাৎ পৃথিবীদের নারী এবং পুরুষের মিলন, নারী এবং পুরুষের বিরহ, নারী এবং পুরুষের কাছে পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই ব্যাপারগুলো মুখ্য হয়ে উঠেছে। তো আমরা উত্তর লিখেছি, দেখেন কি লিখেছি। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী। রাধাকৃষ্ণের প্রেমের আড়ালে ওই বৈষ্ণব পদাবলী সংজ্ঞাটা দিয়েছি। তবে বৈষ্ণব পদাবলীতে জীবাত্মা ও পরমাত্মার মিলনকে প্রাধান্য দেওয়া হলেও তা অনেকটা মানবীয় ধর্মে এবং মানবিক চেতনে উদ্ভাসিত হয়ে গীতি কবিতার মর্যাদা পেয়েছে। ওই গীতি কবিতা মানে হচ্ছে কি? গীতি কবিতা মানে হচ্ছে যে রচনা কৌশল। তার এই রচনাটা কিসের মতো আমরা রচনা করেছি? এটা কি কাহিনী না গীতি কবিতার মতো? গীতি কবিতার মতো। এই গীতি কবিতা হচ্ছে তার রচনা কৌশল। আর বিষয়বস্তু হচ্ছে রাধা এবং কৃষ্ণের এই যে জীবাত্মা পরমাত্মার যে প্রেম টেম আছে, এই ব্যাপারটা আছে। সাথে এই জীবাত্মা এবং প্রেমাত্মার যে রহস্য, তার চাইতে না, তার সাথে সাথে ওই বস্তু জগতের, মর্ত জগতের, বাস্তব পৃথিবীর রক্ত মাংসের নারী পুরুষের যে প্রেম, সেটাও আমরা দেখি ফুটে উঠেছে। ওকে, তো তারপরে আমরা এখানে লিখলাম যে মধ্যযুগের, দেখেন মধ্যযুগের কাব্যগুলো কাহিনী নির্ভর হলেও বৈষ্ণব পদাবলীর সম্পূর্ণ ব্যতিক্রম। বৈষ্ণব পদাবলীতে কাহিনী নেই, এগুলো আধুনিক যুগের গীতি কবিতার মতো। যে কবিতায়
কবির একান্ত মনের ভাব আবেগ অনুভূতি কল্পনা ছন্দবদ্ধ হয়ে প্রকাশিত হয় তাকে গীতি কবিতা বলে। এটি একটি সার্থক গীতি কবিতার কবির একার কথা নয়, তবে কখনো কোনো সেই একার কথা সবার কথা হয়ে যায়। কবির হাসি কান্না জ্বালা, এটা হবে জ্বালা, জ্বালা যন্ত্রণা রাগ অনুরাগ ভাবকল্পনা বিরহ মিলন সবকিছু কবির নিজস্ব আবেগ অনুভূতির নির্যাস। অর্থাৎ কবিতাগুলোতে ব্যক্তির মানবীয় আচরণ এবং মানবিক ধর্মই প্রাধান্য পায়। বৈষ্ণব পদাবলী রচনা কৌশলে ও ভাবধর্মে ধর্মীয় কাব্য হয়েও অনেকটা গীতিকবির মর্যাদা পেয়েছে। অর্থাৎ এখানে গীতি কবিতার যে বৈশিষ্ট্যগুলো বলছি সেই গীতি কবিতার বৈশিষ্ট্যগুলো এই বৈষ্ণব পদাবলীর মধ্যে আছে। যদিও এই বৈষ্ণব কবিতা লেখার উদ্দেশ্য ছিল ধর্মীয় বিষয়, বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব মত, বৈষ্ণব যে সাধনা সঙ্গীত এই ব্যাপারগুলো মুখ্য হওয়ার কথা ছিল, কিন্তু ওই কথাগুলো লিখতে গিয়েও নারী এবং পুরুষের প্রেমের ব্যাপারটা চলে আসছে। নারী এবং পুরুষের প্রেমের ব্যাপারটা কেন চলে আসবে? কারণ এইসব যে পদকর্তা যারা আছেন তারা যেহেতু আমার এই রক্ত মাংসের পৃথিবীর মানুষ, তাহলে তারা যদি একটা নারী এবং পুরুষের প্রেম নিয়ে যদি কিছু লিখতে চায়, সেটা রাধা এবং কৃষ্ণ, সে প্রেমটা তো আমার তার দেখা, তার অভিজ্ঞতায়, অর্থাৎ কবির দেখা, কবির অভিজ্ঞতায়, এই অভিজ্ঞতার নির্যাসিত লিখবেন, তাই না? তো কবির অভিজ্ঞতার নির্যাসিত তো লিখেছেন, যে কারণে এই কবিতাগুলো মোটামুটি সবার হয়ে উঠেছে। ঠিক আছে, তারপরে এখানে আমরা মোটামুটি আলোচনা করেছি, এখানে কবিতার লাইন দিয়েছি, আমরা একটু বড় করে এটা আলোচনা করেছি, এখানে আমরা আলোচনা করেছি এবং কবিতার লাইন দিয়েছি, তারপরে হচ্ছে আমরা এখানে কবিতার লাইন দিয়েছি, এখানে আমরা আলোচনা করেছি। 5 নম্বরের জন্য এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আপনারা যেটুকু পারেন শুধু ওইটুকু লিখবেন। ঠিক আছে, এখানে আমরা কবিতার লাইন দিয়েছি, তারপরে হচ্ছে আমরা এখানে একটা উপসংহার লিখেছি। আমার উত্তরটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইখান থেকে উত্তরটা অত বড়, আপনি হয়তো পরীক্ষায় এত বেশি লিখতে পারবেন না, আপনি আপনার মতো করে আরও ছোট করে লিখবেন। ব্রজবলি কি? তাহলে ব্রজবলির জন্য কি, প্রথমে আমরা একটা কি দিয়েছি, একটা উপসংহার কি বলে ভূমিকা দিয়েছি, তারপর ব্রজবলি আলোচনা করেছি এবং লাস্টে আমরা একটা এই যে একটা উপসংহার দিয়ে দিয়েছি, সাথে একটা উদাহরণ দিয়ে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হচ্ছে এবং এটা কোথায় আসছিল, দেখাচ্ছে, এটা হচ্ছে 36তম বিশেষে আসছিল ব্রজবলিটা। তারপরে হচ্ছে আমরা কি দেখাচ্ছি, 35তম বিশেষে আসছে বৈষ্ণব পদাবলী ধারা বিদ্যাপতির বিশেষত্ব। বিদ্যাপতির বিশেষত্ব আমরা এর আগে অনেক আলোচনা করেছি। প্রথমেই আমরা একটা বিদ্যাপতির কেমন কবি, কোন সময়ের কবি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটা ভূমিকা লিখেছি। তারপরে বিদ্যাপতির কবিতার লাইন দিয়েছি, লাইন দিয়ে বিদ্যাপতির যে বিষয় 2বার কবিতার লাইন দিয়েছি, দিয়ে একটা উপসংহার দিয়েছি। এইভাবে আমরা আমাদের এই বৈষ্ণব পদাবলী থেকে যে লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এগুলো আত্মস্থ করতে পারেন, এগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন, আগামী যে কোনো পরীক্ষায় 5 নম্বরের জন্য যখন প্রশ্ন আসবে, আপনারা যদি 2-3 পৃষ্ঠা যদি লিখতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো নম্বর পাওয়া যাবে। এই ছিল মোটামুটি আজকের ক্লাসটা। হয়তো একটু দ্রুত পড়িয়েছি, দ্রুত পড়ানোর কারণটা হলো আজকের ক্লাসে আমাদের একটু দেরি করে শুরু করেছিলাম, এই জন্য। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে বৈষ্ণব পদাবলী থেকে আমাদের যত প্রশ্ন আসুক না কেন, আমরা যেন সেটা পারবো না? আপনাদের ইটা একটু পড়ি। ওকে, আপনাদের জানার কিছু যদি থাকে একটু বলুন, জানার যদি কিছু থাকে। ওকে, কেউ তো কোনো প্রয়োগ করছেন না, কোনো কমেন্ট করছেন না। আপনাদের কোনো কমেন্ট আসছে না। রিটেন মানে একসাথে রিটেন এবং এই দুইটাই পড়ানো হচ্ছে।
রিটেন এবং প্রিলি দুইটাই পড়ানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে যদি প্রিলি থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন, সাথে রিটেনটাও দিয়ে দিচ্ছি আর কি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, প্রিলির পরে রিটেনের জন্য সময় খুবই কম থাকে এবং এত অল্প সময়ের মধ্যে এত এত সাবজেক্ট গোছানো খুব কঠিন হয়ে যায়, যে কারণে প্রিলির পড়া এবং রিটেনের পড়া প্রায় কাছাকাছি, একটু বেশি পড়তে হয় শুধু। তাহলে আমরা যদি প্রিলির সাথে সাথে রিটেনটা যদি গুছিয়ে রাখি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এই জন্য এই কোর্সটার মধ্যেই আমি প্রিলি এবং রিটেন একসাথে গুছিয়ে দিচ্ছি। এগুলো নোট করে পড়তে পারেন। তাছাড়া এগুলো যখন বই আকারে আসবে, আশা করছি আগামী 3 মাসের মধ্যে বই চলে আসবে, বই আসলে তাহলে আপনি বই থেকেও পড়তে পারবেন। আপাতত আপনারা নোট করে পড়েন। আর পিডিএফ তো দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, সেই পিডিএফ থেকেও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মারজান খান বলছেন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। উম্মে হাবিবা কি হেমা, হেমা মনে হয়। হ্যাঁ, বানান কিছু ভুল থাকতে পারে, এটা থেকে কি বলো এটাকে, বিজয় থেকে যখন কনভার্ট করা হয় অনেক ক্ষেত্রে বানান ভেঙে যায়, দু একটা বানান ভুল থাকতে পারে, এটা দেখে পিডিএফটা দেওয়া হবে, সমস্যা নেই। হ্যাঁ, শেখ ইমরান হোসেন বলেছেন না, ঠিক আছে, এটা তো আমি বলেছি যে বানান কিছু ভুল আছে বা ভেঙে গেছে আর কি, বিশেষ করে ভেঙে গেছে, সেটা ঠিক করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের মনে ওরকম জানার কিছু নেই। আজকের মতো ক্লাস এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি ভালোবাসা থাকলো এবং শুভকামনা থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।